Hello, welcome back to the show. Yes, কানেক্টিং ইনিশিয়েটিভ থেকে আপনাদের সকলকে স্বাগতম করছি। আমি আপনাদের সাথে আছি জৈনা প্রধান দীপা এবং আমাদের সাথে আছেন আজকে একজন স্পেশাল গেস্ট আব্দুল্লাহ আল সোহান ভাইয়া। কানেক্টিং ইনিশিয়েটিভ আজকে এর দ্বিতীয় পর্ব এবং প্রত্যেক পর্বেই আমাদের সাথে এমন একজন চ্যালেঞ্জ মেকার থাকবেন যিনি এই করোনা মহামারীর মধ্যেও নিজের জীবনের মায়া না করে পাশে দাঁড়িয়েছেন হাজারো অসহায় মানুষের। কথা বলবো সেরকমই কিছু চ্যালেঞ্জ মেকারের সাথে। আজকে আমাদের সাথে আছেন আব্দুল্লাহ আল সোহান ভাইয়া। জানবো তার গল্প, জানবো তার অভিজ্ঞতা। আমাদের সাথেই থাকবেন। আর ইউথপ্রেনিউর নেটওয়ার্ককে সাহায্য করার জন্য আপনারা নিচে স্ক্রলে যাওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। যুক্ত করছি আমরা আমাদের অতিথিকে। যুক্ত হচ্ছেন আব্দুল্লাহ আল সোহান ভাইয়া। হ্যালো ভাইয়া। হাই, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? কি খবর বলেন? আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ গোয়িং ওয়েল। যদিও হোম কোয়ারেন্টাইনে। হ্যাঁ সেটাই। কেমন যাচ্ছে? ভালো, আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে কোয়ারেন্টাইন? কোয়ারেন্টাইন আসলে এখন কিছুটা বোর লাগছে, কারণ অনেকদিন যাবতই বাসায়, আর বাসায় তো থাকতেই হবে, কারণ হচ্ছে বাইরে যাওয়ার তো কোনো ওয়ে নেই, বিকজ অফ নিজের সেফটি, ফ্যামিলি সেফটি, সবার জন্য। এই তো বাসায় ফ্যামিলির সাথে ভালো যাচ্ছে টাইম। যাক ভালো। কি করা হচ্ছে? কিভাবে সময় কাটছে বাসায়? বাসায় আসলে এখন তো ফ্যামিলিকে বেশিরভাগ টাইম দেওয়া হচ্ছে, আড্ডা, ফ্যামিলির টুকটাক কাজ করা, তারপর ফেসবুকিং, তারপর টুকটাক গেমস টেমস খেলা, এই তো। আর অনেকে বিভিন্ন ভাবে কাজ করছে, যে সেগুলো দেখে ভালোই লাগছে। আচ্ছা, তাহলে তো ভালোই। জি। আর তারপরে ভাইয়া আপনি কিসে আছেন, কি করছেন, একটু যদি আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আমি এখন বাংলা ইউনিভার্সিটিতে ফিজিক্সে মাস্টার্স করছি, এবং আমি খুলনা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে পিএসসি অনার্স কমপ্লিট করেছি। এই তো এখন লকডাউনের জন্য আপাতত আর কি ইউনিভার্সিটিতে বন্ধ, সবকিছুই বন্ধ, এই আর কি হচ্ছে অবস্থা। আর আমার বাসা হচ্ছে আপনার মালিবাগ, ঢাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমরা কিছু কমেন্টস নিয়ে নিব। শিওর। ওয়াসিক বিন বাসির জানিয়েছেন আব্দুল্লাহ আল সোহান তো সোশ্যাল ওয়ার্ক করেই টাইম পায় না। রেসপেক্ট। ওয়াসিক বিন বশির অক্ষর আসলে আমার খুবই কাছের একজন ফ্রেন্ড বলা যায়, ভাই বলা যায়, সবকিছুই। ওরা যদিও ওরা নিজেরাও আর কি সোশ্যাল ওয়ার্ক করেছে, ও তারপর ওর ফ্যাকাল্টি, ও ব্র্যাকে পড়ছে এখন, ওরা নিজেরাও খুব ভালো কাজ করেছে, রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। এরকম কাজ দেখলেও ভালো লাগে, যারা আসলে কাজ করছে, এখনো মনুষ্যত্ব রয়ে গেছে সমাজে, এটাই বোঝা যায় আসলে। রকি ফেরদৌস জানিয়েছেন প্রাউড অফ ইউ রুদ্র। আচ্ছা, রুদ্র হচ্ছে আমার নিকনেম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি এখানে একটু কনফিউজ ছিলাম যে রুদ্র কাকে সম্বোধন করা হচ্ছে। আরো যুক্ত হয়েছে হাসিবুল হাসান অনি। থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে দেখার জন্য। ভাইয়া, জানতে চাবো একদম শুরুর দিক থেকে, মানে এই যে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় এই সমাজসেবামূলক কাজ শুরু করেছেন, কেমন ভাবে শুরু করা হলো, কি চিন্তা ভাবনা থেকে আসলে এই দিকটাতে ধাবিত হওয়া? আসলে এটা সম্পূর্ণ একটা সাডেন একটা ব্যাপার, আমি আপনাকে বলি। তো কোয়ারেন্টাইনের মধ্যে তো আমরা সবাই বাসাই, তো একদিন হয়েছে কি যে আমি আর আমার একটা ফ্রেন্ড আর কি নিচে নেমেছি, তো আমরা আড্ডা দিচ্ছিলাম এমন টাইমে এলাকাতেই দুজন ভাই এসে বললো, মানে তারাও আড্ডা দিচ্ছিল, তো বললো যে আমাদের পাশের এরিয়াতে আর কি একটা টিম কাজ করছে, যে ওরা প্রত্যেকদিন রাস্তায় বের হয়ে খাবার দিচ্ছে রাতের বেলায়, ওরা ফান্ড রেজ করছে, বিভিন্নভাবে হেল্প করছে। তো আমাদেরকে বলছিল যে তোরাও দেখ এরকম কিছু করতে পারিস কিনা, ওরা তো করছে।
তো ব্যাপারটা মনে হলো যে আসলে ভাই খুব একটা এক্সপেকটেশন নিয়ে আমাদেরকে বলছে। তো তারপর আর কি আমি আর আমার ফ্রেন্ড আর কি চিন্তা করলাম যে হ্যাঁ আসলে এভাবে কিছু করতে পারলে ভালোই হয়। তো দেন আমার আর কি এলাকাতেই অনেক ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ড সার্কেলটা হচ্ছে 11 জনের, দ্যাটস আচ্ছা। হিউজ যদিও। তো দেন আমার ফ্রেন্ড আমি আর নাইম ছিলাম, আমার ফ্রেন্ড। দেন আমি আর নাইম আমরা কথা বললাম যে তাহলে ব্যাপারটা আমরা সবাইকে জানাই, সব ফ্রেন্ডদেরকে ফোন দিই। দেন ইনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়ে আর কি সবাইকে ফোন দেয়া, মোটামুটি 6-7 জন ছিল তখন এলাকায়। দেন সবাই আসলে সবাইকে বললাম যে আমাদের পাশের এরিয়াতে এরকম একটা উদ্যোগ নিয়েছে, ওরা ফান্ডরেজ করে খাবার দিচ্ছে, দেন আমরা কি এরকম কিছু করতে পারি আমাদের এরিয়ার জন্য। হুম, দেন সবার কাছে আইডিয়াটা খুব ভালো লাগলো। দেন আমরা চিন্তা করলাম যে কিভাবে কি করা যায়, কারণ আমরা কেউ স্টুডেন্ট আছে, আবার কেউ নতুন জবে ঢুকেছে, হ্যাঁ এরকম আছে। সো উইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং ফর আস। হুম, তারপর আমরা চিন্তা করলাম যে না আসলে আহ, কিছু করা উচিত, কারণ আসলে দেখেন আমরা তো আসলে দেশ থেকে নাগরিক সুবিধা হিসেবে অনেক কিছুই নেই, কিন্তু আসলে দেশকে কতটুকু দেওয়ার আমাদের সামর্থ্য আছে বা সুযোগ পাই। তো যেহেতু একটা সুযোগ আমাদের সামনে এসেছে, তো আমরা চেয়েছিলাম যে কিছু করার চেষ্টা করি, অ্যাটলিস্ট নামই দেন দেখি যে কি হয়। তারপর সেভাবেই আর কি ফ্রেন্ডরা মিলেই চেষ্টা করা। প্রথমে ভেবেছিলাম যে যেহেতু আমরা একটা কমিউনিটি বা একটা এলাকা বলতে পারেন, পাড়া মহল্লা, তো ভেবেছিলাম যে হয়তো পাড়া মহল্লার সবার আহ, একটা কমিটির সাথে আমরা কন্ট্যাক্ট করছি, আমাদের এলাকার যে কমিটি, যা যদি আমাদেরকে একটু সুযোগ করে দেওয়া যায় আমরা সবার কাছে একটা ফান্ড রেজ করব, প্রত্যেক বাড়ির মালিক আছে বা যারা যারা আছে সবার কাছ থেকেই। তো সামহাও সেটা আমরা করতে পারিনি, কিছু লিমিটেশনস ছিল। দেন আমাদের একজন আঙ্কেল খুবই ভালো বুদ্ধি দিয়েছে, বললো যে দেখো ওভাবে আসলে হয়তোবা তুমি কমিটি পারমিশন পাবা না তোমরা, তো তোমরা দেখো যে তোমাদের যারা পরিচিত আছে, রিলেটিভস আছে, ফ্রেন্ডসরা আছে, তো সেভাবে তোমরা চেষ্টা করে দেখতে পারো। দেন তখন আমাদের মনে হলো যে না আসলে উইচ ওয়াজ ভেরি গুড আইডিয়া ফর আস। দেন হুম, আমরা হুম, ডিসকাস করলাম যে হ্যাঁ, তারপর আমরা বলবো যে তোমরা যে এখন যাবা সবার বাসায়, এটা যাওয়াটা তো তোমাদের জন্য রিস্ক, ওই ফ্যামিলির জন্য রিস্ক। সো সেটা না একদম। যাওয়াটাই বেটার। বেটার হয়তো তোমরা অনলাইনে জিনিসটা একটু শেয়ার করে দেখো কি হয়। হুম, হুম, দেন তারপর সেখান থেকে আমাদের প্ল্যান হলো এরকম যে তাহলে আমরা সবাই যে যার মতন করে সবার কাছে নিউজটা শুরু করে দিব যে হ্যাঁ আমরা একটা এরকম উদ্যোগ নিয়েছি, নামছি, দেন ফান্ড রেজ করব। তো তখনই হুম, আমরা সবাই বাসায় এসে, তো আমরা সবাই সবার মতো নেমে গেলাম। সন্ধ্যায় আমরা জাস্ট, সেদিন ছিল হচ্ছে আপনার আহ মেবি মার্চের 29 তারিখ, 29 তারিখ, মার্চের 29 তারিখ রাতে আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম এরকম যে আমরা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছি, দেন আপনারা যে যেভাবে পারেন হেল্প করতে পারবেন। তো 29 তারিখ রাত্রে দিয়েছি, আর তারপর টেক্সট করলাম। মানে আসলে পোস্টটা তো আসলে সবাই কাছে সবাই দেখে না বা স্কিপ করে যায়, বাট আসলে মেসেজ দিলে মোটামুটি সবাই টেনশন হয়ে যায়, না দিস ইজ অথেন্টিক, রাইট? হুম, সেখান হুম, থেকে হুম, সবাইকে মেসেজ দিলাম সারা রাত। তখন আসলে আহ ঘুম হয় না, যেটা সত্যি কথা। মানে তখন একটা চ্যালেঞ্জ ছিল যে মানে এটা কিভাবে সাকসেস হওয়া যায়। হুম। তো সারা right, রাত শুধু সবাইকে মেসেজ দিতাম যে এরকম ব্যাপার আমরা করছি, সো ইউ ক্যান ডোনেট আস। তো 30-31 তারিখ 2 দিন আমরা আমরা সময় দিলাম সবাইকে যে 2 দিন, 2 দিনের মধ্যে আমাদের যে ফান্ড রেজ হবে সেই ফান্ড দিয়ে আমরা চেষ্টা করবো কিছু একটা করার। তখন কিন্তু আপনার একদম ধরা যায় যে করোনার ফার্স্টের দিকেই, হ্যাঁ হয়তো তখন 1 মাস গিয়েছে। তো তারপর জাস্ট 2 দিন, 30-31 2 দিন আমরা টাকা কালেকশন করলাম। আমাদের যেটা থিঙ্কিং ছিল যে আমরা হয়তো বা কত টাকার উঠবে, 10-15 হাজার বা 20 হাজার, এরকম ম্যাক্সিমাম, এরকম হয়তো আমরা 50 জন বা 100 জনকে আমরা দিতে পারবো খাবার। তো বাট আমরা আসলে খুবই লাকি যে আসলে যাদেরকে আমরা নক দিয়েছি তারা আসলে খুবই মানে ভালোভাবে আমাদেরকে রেসপন্স করেছে। আর মানে যে যেভাবে পেরেছে, মানে বিলিভ ইট অর নট, মানে সর্বনিম্ন 10 টাকা থেকে ধরে আপনার সর্বোচ্চ 20-30 হাজার টাকা পর্যন্ত অনেকে ডোনেট করেছে। হ্যাঁ। বাহ, তো মানে চমৎকার। যেটা আসলে খুবই ভালো ব্যাপার। এবং উইথিন 2 ডেজ আমরা আল্লাহর রহমতে 1,10,000 টাকার মতো আমরা ফান্ড রেজ করতে পেরেছিলাম সবাই মিলে, আমরা সব ফ্রেন্ডরা মিলে। সবাই বাহ, সবার নিজের জায়গা থেকে, ফ্যামিলি থেকে, ফ্রেন্ডসদেরকে, রিলেটিভসদেরকে, ফেসবুকে যারা আছে সবাইকে, তারপর আমাদের পরিচিত যারা আছে এলাকায় সবার মাধ্যমে। তো 30-31 2 দিন আমরা হচ্ছে 31 তারিখে আমরা আমাদের ফান্ড রেজ কালেকশন এটা আমরা ক্লোজ করে দিলাম।
দেন আমরা 1 তারিখে হচ্ছে প্ল্যান করলাম, 31 তারিখে প্ল্যান করলাম যে আমরা 1 তারিখে যাব হচ্ছে আপনার বাজার করতে যাব। দেন যেই আচ্ছা। প্ল্যান সেই নেমে পড়া। তো 31 তারিখে আমরা চলে গেলাম হচ্ছে আপনার বাজারে চলে গেলাম বিকেলবেলা। দেন বিকেলে বাজার টাজার করে এসে আমরা তো সন্ধ্যায়, তখন আমরা সবাই টায়ার্ড রাতের বেলা। সেদিন রাতের বেলা আবার আমরা নেমে পড়লাম হচ্ছে প্যাকেজিং এর কাজে। মানে আচ্ছা কারণ আমাদের আচ্ছা, টার্গেট হচ্ছে খুবই ফাস্ট করতে হবে। মানে এগুলো সব করোনা কা- মহামারীর মধ্যে, লকডাউনের মধ্যেই চলছে? হ্যাঁ হ্যাঁ, লকডাউনের মধ্যেই, যদিও আমরা সব ধরনের প্রোটেকশন নিয়েই গিয়েছি। জি জি। তো মানে তখন পর্যন্ত আমাদের কাছে আসলে মানে আমরা শুনতে পাচ্ছি এদিক ওদিক থেকে যে মানে অনেকের অবস্থাই খারাপ, অনেকে চুলা জ্বলছে না, অনেকে খেতে হুম পারছে হুম। না। তো আমরা যখন আসলে এলাকা দিয়ে ঢুকেছি বাজারটা নিয়ে, সবাই মানে এমন ভাবে তাকিয়েছে, মানে কারো কাছে এটা সারপ্রাইজ, কারো কাছে এটা একটা অবশ্যই। আশীর্বাদ, কারো কাছে এটা একটা আশা, কারো কাছে এটা একটা প্রত্যাশা। মানে অনেকে ভাবছে সেটাই। যে হ্যাঁ তাহলে আমরা ওদের কিছু খেতে পারবো এরকম। তো আমাদের গাড়ির পিছন পেছনে অনেকে চলে এসেছে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা। তো তারপর আমরা সেদিন রাতের বেলায় প্যাকিং করলাম, সেদিন ছিল আপনার 1 তারিখ রাতে। সারা রাত আমরা প্যাকিং করলাম সবাই মিলে। আহ তো আসলে সারা রাত প্যাকিং করে দেন প্যাকিং করতে করতে আমাদের আমরা 400 মানুষের অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। আচ্ছা, 400 তো অনেক। হ্যাঁ, যেখানে আমাদের হয়তো টার্গেট ছিল 50, 60 বা 100 ম্যাক্সিমাম। হুম তো হুম হুম হুম। ফান্ড ভালো ওঠাতে আমরা 400 মানুষ অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। তো এই রাত 12টা থেকে আমরা আমাদের কাজ শুরু করলাম। আমরা সকালে কাজ শেষ হলো আমাদের ফজর আজানের পর 6:30টার মতো বোধ হয়, বাজে 6টা কি 6:30। হুম তারপর হুম। সেদিন হয়ে গেল আপনার 2 তারিখ। তারপর আমরা সবাই যে যার মতো বাসায় চলে গেলাম। তারপর সন্ধ্যায় আমরা আবার সবাইকে কল করলাম যে সবাই আমরা সন্ধ্যায় 7টার দিকে আমরা একসাথে হব। তারপর সেদিন থেকে ডিস্ট্রিবিউশন শুরু, 2 তারিখ থেকে। তো এইভাবেই আচ্ছা। আমরা প্রথমে এলাকাতে দিলাম, আমরা প্রায় হচ্ছে 150 প্যাকেটের মতন যারা আছে। হুম আর সেদিন 2 তারিখে প্রজেক্ট ছিল এটা। 3 তারিখ আমরা কি করলাম, আমরা 3 তারিখ রাতের বেলা, 3 তারিখ আমরা সারাদিন টুকটাক দিয়েছি। আচ্ছা, হুম। 3 তারিখ রাতের বেলা আমরা একটা পিকআপ ভাড়া করলাম। আচ্ছা। একটা পিকআপ ভাড়া করলাম যে আমরা এদিন রাতে সারা রাত পুরো ঢাকায় ঘুরবো, এবং যারা আপনার ছিন্নমূল আছে, রাস্তায় যারা থাকে বা হুম। রাস্তায় যারা অপেক্ষা করে ত্রাণের জন্য, দিন আমরা সবাই বের হয়ে গেলাম পিকআপে করে। আমরা প্রায় আপনার 150 প্যাকেটের মতো নিয়ে বের হলাম। দেন পুরা ঢাকা ঘুরে হুম হুম। ঘুরে 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 আমরা সেই খাবারগুলো ডিস্ট্রিবিউট করলাম। করতে করতে আমাদের তখন 4টার মতো বেজে গিয়েছে আর কি। তো আমি আপনাকে একটু জাস্ট কিছু ছবি দেখাবো আমাদের। আহ, এই যে এইখানে দেখুন যে এই হচ্ছে আমাদের সেই বাজারের যে পিকআপ ছিল, এটা হচ্ছে বাজারের সেই পিকআপের ছবি। আর এই যে অসাধারণ। আমরা সব ফ্রেন্ডরা মিলে যে ছিলাম এখানে। হ্যাঁ, এটা হচ্ছে তখনকার অসাধারণ। ছবি। আচ্ছা, তারপর আর কি একটা ছবি আপনাকে একটু দেখাচ্ছি আমি। কাজ করতে করতে জি। তারা রীতিমতো ক্লান্ত হয়ে গিয়েছে। দিস ইজ দা কন্ডিশন অফ আহ অল অফ দেম। হ্যাঁ, এই হচ্ছে তাদের সবার অবস্থা। মানে তারা কাজ করতে করতে দেখা গেছে যে আলুর বস্তার উপরে শুয়ে পড়েছে, বা কেউ গাড়িতে ধাক্কা দিয়ে শুয়ে আছে। তো এই হচ্ছে অবস্থা। আহ তো তারপর আমরা সেদিন সারা রাত ঢাকা শহরে ডিস্ট্রিবিউট করলাম। আর আসলে তখন বের হয়ে আচ্ছা। দেখলাম কি যে আমাদের যেটা চিন্তা ছিল যে হয়তোবা আমাদের শেষ হবে না সব থেকে, হুম কিন্তু হুম হুম। আসলে আমরা দেখলাম রাস্তায় যে আসলে কত মানুষ অসহায় করে, এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতন না। মানে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আসলে এত মানুষ এখানে অপেক্ষা করছে শুধুমাত্র একটু সেটাই। খাবারের আশায়। অবশ্যই। আর তখন আমাদের পিকআপ দেখে মানে কিছু কিছু আমাদের খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। যেমন পিকআপটা আমরা হয়তো স্লো করেছি, মানে মৌমাছির মতো মানুষ আমাদেরকে ঘেরাও দিয়ে দিল। হ্যাঁ, যে এত মানুষ, যেটা কিনা আমরা চিন্তাও করতে পারি নাই। এবং দেন আমাদের কি হয়েছে, আমাদের হয়তো কেউ পাঞ্জাবি পরার সাথে পাঞ্জাবি ধরে টান দিয়েছে, কারো পকেটে হাত দিয়েছে, এমন সিচুয়েশন আমাদের ফেস করতে হয়েছে। দেন আমাদের আবার গাড়ি টান দিয়ে সামনে চলে যেতে হয়েছে। বাট আমরা চেষ্টা করেছি সবাইকে জন্য। বাট মাঝে মাঝে কিছু অবস্টাকেল ছিল, যেটা অ্যাজ ইউজুয়াল। তবে কিছু কিছু সেদিন রাতে বের হয়ে আহ কিছু মানুষকে দিয়ে আসলে সত্যি ভালো লেগেছে। সেটা আসলে মানে চোখে না দেখলে বিশ্বাস করার মতন না। তো আমি আপনাকে একটা ছবি দেখাই, এখানে কিছু ছবি আছে আমাদের সেদিন রাতের। তো এই যে হচ্ছে আমরা দিচ্ছি খাবার, এই যে রিক্সা চালক, অসাধারণ। তারপর এই যে হচ্ছে আপনার সিএনজি ড্রাইভারদের দিচ্ছি, আমরা পিক আপে সবাই। এই যে নিচে এই যে আপনার এই মহিলাটা, মানে এই ফ্যামিলিটা,
তারা হুম, হাজবেন্ড হুম। ওয়াইফ বের হয়েছে রাতের বেলা ঘুরতে। আচ্ছা। হ্যাঁ, তারা বের হচ্ছে ঘুরতে, কারণ তাদের তো কোনো যাত্রী নেই। তো রাত্রেবেলা সে তার ওয়াইফকে নিয়ে ঘুরতে বের হয়েছে, এবং যখন সে খাবারটা পেলো, মানে হি ওয়াজ স্পিচলেস টোটালি। মানে এইগুলো আসলে এত ভালো লেগেছে, আসলে কিনা মানে বলার মতন না, সেই হঠাৎ করে ফিলিংসটা কিরকম আশীর্বাদ স্বরূপ যা চাচ্ছে সেটা চলে এসেছে। চলে এসেছে। এটা আসলে আচ্ছা, অন্যরকম একটা পাওনা। ভাইয়া আমরা এক্স্যাক্টলি কিছু এক্স্যাক্টলি, কমেন্ট পড়ি। শিওর। থ্যাংক ইউ এভরিওয়ান, অনেক ভালো রেসপন্স পাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা। আমাদের সাথে যুক্ত হয়েছেন রুবায়াত কাব্য, বলেছেন সুশান গুড হার্ট। আমি আমি দিয়ে দিচ্ছি, আপনিও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ কাব্য। আচ্ছা, ওয়াসিক বিন বাশির ভাইয়া বলেছেন আমার একটা কলেই চলে আসলি। হ্যাঁ কেউ আসলে ছিল না, বাট তোর সাপোর্টের জন্য কিছু করতে পারছিলাম। না, এটা আসলে হ্যাঁ আমাদের ফার্স্ট ইভেন্টের পরে আর কি, এটা আমি একটু বলি ছোট করে অক্ষরের ব্যাপারটা। ফার্স্ট ইভেন্টের পরে আর কি, দেন অক্ষর আমাকে হঠাৎ একদিন নক দিল যে আমি এরকম কিছু করতে চাচ্ছি, আর তোর আমার সাথে থাকতে হবে, তোর আমাকে টাইম দিতে হবে। পরে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, দিতে পারবো, অসুবিধা নাই। যদিও আমি মানে এরকম ভলেন্টারিং ওয়ার্ক করতে আমার সবসময় ভালো লাগে, ছোট থেকেই। তো তারপর বললো যে দেখ, আমি কিন্তু সম্পূর্ণ তোর উপর রেসপন্সিবল, মানে তোর উপর ডিপেন্ডেন্ট, সরি। তো তোর কিন্তু আমার ফার্স্ট টু লাস্ট থাকতে হবে। তো ওরা জাস্ট একদিনের ভিতর ওরা 55,000 টাকা অ্যারেঞ্জ করেছে। এবং তারপরে ওদের সাথে যে আমি ওদের জন্য, মানে আমি ছিলাম, অক্ষর ফ্রেন্ড ছিল একজন, দেন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে ওরা। মোটামুটি আল্লাহর মতে 112 জনকে খাবার দিয়েছে, এবং অনেক আইটেম দিয়েছে রিয়েলি, মানে মোটামুটি প্রায় অনেক বড় সংখ্যা। 7 থেকে 10 দিন চলে যাবে ওদের, হুম 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 যাদেরকে হুম। দিয়েছে। তো আমি অসাধারণ কাজ। রিয়েলি অ্যাপ্রিসিয়েট করতেছি অক্ষরকে, এবং অক্ষরের সাথে অক্ষর একজন ফ্যাকাল্টি ছিল ব্র্যাক ইউনিভার্সিটির, আমি নাম বলছি না। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরো কয়েকজন যুক্ত হয়েছেন। এমডি আচ্ছা ফারহাদ আচ্ছা। সালমান বলেছেন such a good person, proud of you দোস্ত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফরহাদ, ও আমাদের 11 জনের একজন। আচ্ছা ও আচ্ছা। আমাদের সাথে ছিল এই কাজে। তানিয়া খানম যুক্ত হয়েছেন, বলেছেন deeply respect for your good work ভাইয়া, all the best। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে মিসেস ফরহাদ, একটু আগে যে ফরহাদ সালমান কমেন্টস করেছে, ওর ওয়াইফ। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ভাবি, আপনারা ছিলেন বলে আসলে আমাদের সবকিছু সম্ভব হচ্ছিল। আপনারাই আসলে আমাদের সাহস, আপনার ইন্সপিরেশন, সবকিছু। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন তানভীর হাসান, যুক্ত হয়েছেন প্রত্যয় পল, আচ্ছা, মিঠুন কুফা যুক্ত হয়েছেন এবং বলছেন ভালো মিঠুন লাগলো দা, ভাই, মানুষ সালাম হও, আলাইকুম। দোয়া করি, সমাজে মানুষের খুবই দরকার। হ্যাঁ, মিঠুন দা আমার হচ্ছে খুলনা ইউনিভার্সিটির সিনিয়র, মানে হি ইজ সাচ এ গ্রেট, কিন্তু একজন অনেক বড় মাপের আর্টিস্ট। হ্যাঁ, এবং তাকে সে জাস্ট আমার একটা মেসেজে সে আমাকে টাকা ডোনেট করেছে, মানে আসলে আমি কৃতজ্ঞ মিঠুন দা আপনার কাছে। অবশ্যই। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন সুশুভ সুমাইয়া অহনা, আপনাকে সালাম জানিয়েছে ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। যুক্ত হয়েছে মাহমুদ মেহরাব হাসান, মুফিন বিন রাবি যুক্ত হয়েছে, বলেছেন গুড টু সি ইউ লিটল ব্রাদার। আমি স্কলে দিয়ে থ্যাংক দিচ্ছি, ইউ, আপনিও দেখতে পারবেন। থ্যাংক ইউ মুফিদ ভাই। আরো ভাইয়া বলেছেন গো আহেড। সুমাইয়া অহনা জানিয়েছে অসাধারণ। থ্যাংক ইউ। আরো বলেছেন আপনারা অনেক ভালো কাজ করছেন, আপনাদেরকে অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। যারা যুক্ত থ্যাংক ইউ হচ্ছেন, আপনাদেরকে। শুভকামনা দিচ্ছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাহস দেওয়ার কারণেই আমরা অনুপ্রেরণা পাই।
আসলে সত্যি আসলে এতগুলো মানুষ আসলে আমাদের সাথে না থাকলে হয়তোবা এই অসাধ্য কাজটা আসলে আমরা আহ করতে পারতাম না, সত্যি কথা। আমি সবসময় বলি যে আসলে আপনারই আমাদের সাহস, আপনারই আমাদের ইন্সপিরেশন। আহ সবসময় এভাবে পাশে থাকবেন আমি আশা করি। কারণ হচ্ছে আহ খুবই কম সময়ের মধ্যে, সত্যি কথা বারবার একই কথা বলছি, খুবই কম সময়ের মধ্যে আমরা এত কিছু করতে পেরেছি। সেটাই, আসলে সাপোর্টটা অনেক বড় একটা ব্যাপার। তানভীর সত্যি। রহমান বলছেন, the way you are telling the story is almost sounds like a fairy tale. Gonna make a short film about this when this corona shit will end. Thank you, তানভীর রহমান thank মানে you. ও আমার ছোটবেলার বন্ধু, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, এবং স্টিল নাও হি ইজ সাচ এ গ্রেট পারসন। থ্যাঙ্কস তানভীর এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আসলে তুই অনেক সাপোর্ট দিয়েছিস, সবসময় পাশে ছিলি, ইনশাল্লাহ সামনেও থাকবি। থ্যাঙ্কস। আনিকা তাহসিন আপু যুক্ত হয়েছেন এবং বলছেন, মুগ্ধ হয়ে শুনছি। আচ্ছা, Proud of অনিকা you, Rudra তাহসিন bro. আমার সিটি কলেজের বোন। থ্যাংক ইউ অনিকা, থ্যাংক ইউ। আরো একজন যুক্ত হয়েছেন, রুবিনা তুস ফাতেমা, বলছেন, couldn't be more proud watching you. আচ্ছা আচ্ছা, এমডি থ্যাংক ইউ রাহাত রুবিনা যুক্ত তোমাকে। হয়েছেন, শুভকামনা জানিয়েছেন। আসলে রুবিনা আমাকে প্রথম থেকে সাপোর্ট দিয়ে গিয়েছিল প্রতিটা ক্ষেত্রেই। তো আমি আসলেই অনেক থ্যাঙ্কফুল টু ইউ। সব দিক দিয়ে সাপোর্ট দিয়েছিল রুবিনা এবং রুবিনার ফ্রেন্ডরা সবাই। আমাদের সবাইকে, আমরা সবাই যে কাজ করেছি আমাদের সবাইকে অনেকভাবে হেল্প করেছো তোমরা। আহ সত্যি আমি আসলে থ্যাঙ্কস তোমাদেরকে সবার পক্ষ থেকে, থ্যাংক ইউ, আমাদের সবার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আবার চলে যাব ভাইয়া আপনার কাছে, গল্পে ফেরত যাই। জি শিওর। বলছিলেন কিভাবে মানুষের পাশে হ্যাঁ দাঁড়িয়েছেন, কিভাবে আচ্ছা, কাজগুলো শুরু হলো। রাতে আসলে আমরা যখন দিচ্ছিলাম তো আসলে কিছু জিনিস আপনার মনোমুগ্ধকর, মানে হয়তো আপনার গিফটটা তার কাছে খুবই অল্প, মানে আমার কাছে হয়তো বা খুব অল্প, বা সে হয়তো 2 দিন বা 3 দিন খেতে পারবে, কিন্তু সে যে সম্মানটা দেখিয়েছে মানে সত্যি অসাধারণ অসাধারণ। আমি আপনাকে জাস্ট একটা ছবি দেখাবো, হয়তো বা এটা অনেকেই দেখেনি। মানে এই ছবিগুলো দেখলে আসলে সত্যি এমনি ভালো লেগে যায়, মনে হয় যে আসলে না আমাদের কাজটা আসলে সার্থক। আহ এই যে একজন চাচা, মানে সে আমাদেরকে স্যালুট রিক্সা দিচ্ছিল চালক। খাবারটা পেয়ে, রিক্সা চালক। সে যখন খাবারটা পেলো সে আমাদেরকে স্যালুট দিচ্ছিল। এবং এই যে একজন ভ্যান চালক, এই ভাইটা, আমরা চলে আসছিলাম তখন গাড়ি টান দিয়ে দিয়েছিল, তারপর সে আমাদেরকে সালাম দিচ্ছিল। মানে এই পাওয়া গুলো না আসলে কোনো কিছুর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না, এবং এগুলো আসলে ভ্যালুলেস, সত্যি কথা বলতে এগুলো আসলে ভ্যালুলেস। মানে এগুলো আসলে মানে আনবিলিভেবল, মানে এগুলো কোনো মূল্য করতে পারবেন না আপনি, মানে এগুলো অমূল্য। হ্যাঁ, মানে বিয়ন্ড কম্পেয়ার এগুলো সত্যি। সেটাই, এই যে দোয়াগুলো এত কিছু করে আসলে নন প্রফিটেবল অর্গানাইজেশন, নন প্রফিটেবল ওয়ার্ক করার পরে কি প্রাপ্তি থাকে বলেন? এই যে দোয়াগুলো, এই অসহায় মানুষগুলোর যে দোয়া, এটাই আসলে সবচেয়ে বড় পাওনা হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আসলে তাদের মুখের যে ওই হাসিটা না, ওই মুহূর্তে মনে হচ্ছে কি এটাই মানে সবচেয়ে, মানে পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট পার্সন হচ্ছে আমরা। যে সে যেভাবে হাসছে, মন খুলে হাসছে, বা সে যে খাবারটা পেয়ে কতটা খুশি হয়েছে, মানে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এটা হচ্ছে ব্যাপার। আর আপনাকে আমি সেটাই, আরেকটা ছবি দেখাই, সেটা হচ্ছে জি। দুটা মা, হ্যাঁ দুইটা মায়ের গল্প। কতটা ভিন্ন আপনি শুধু একটু দেখবেন। আহ ইনি হয়েছেন আমার আম্মু। হুম, আমরা যখন কাজ করছিলাম আচ্ছা, সে এসে আমাদের কাজ দেখছিল, যে আমরা কিভাবে কি করছি, মানে উইচ ওয়াজ ভেরি ইন্সপায়ারিং ফর আস। যেটা কিনা আসলে আমাদের ফ্রেন্ডরা খুব খুশি হয়েছিল যে না আন্টি এসে দেখছে আমরা কি করছি। এই সামনে যে এগুলো কিন্তু হচ্ছে আপনার চিনি, চাল, এগুলোর হচ্ছে প্যাকেট গুলো করা। এটা হচ্ছে একটা মায়ের গল্প, যেই মায়ের ছেলেরা বা যে মায়ের ছেলের ফ্রেন্ডরা সবাই মিলে অনেককেই সুবিধা বঞ্চিত অনেককেই হেল্প করছে। আর এই যে নিচে এই ছবিটা, এটা হচ্ছে আরেকটা মায়ের গল্প। এই ছবিতে আপনি দেখছেন যে একটা মা আসছে তার ফ্যামিলি খাবার নিতে, রাইট? সে কিন্তু রাতে ঘুম নষ্ট করে এসেছে শুধুমাত্র তার ফ্যামিলির কথা চিন্তা করে, তার ছেলে মেয়ে কিংবা হাজবেন্ডের কথা চিন্তা করে। তো আসলে 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 কোনো মা তার ছেলেকে সাপোর্ট দিচ্ছে, তার ছেলেকে ইন্সপায়ার করছে, আর কোনো মা তার ফ্যামিলিকে যোগান দিচ্ছে, তার ফ্যামিলির সবার একদিন বা 2 দিনের খাবার জোগাড় করছে। আসলে মা যে মানুষের লাইফে কত বড় ইম্পর্টেন্ট, এটা আসলে আহ বলে বোঝানোর মতো না। হয়তো এই দুইটা ছবি খুবই সিম্পল তার কাছে। আর কিন্তু অনেক এরকম কিছু অনেক, বলে দিচ্ছে।
অনেক শত শত মা আসলে এরকম রাস্তায় দাঁড়িয়ে আছে, শত শত মা, শত শত বাবা তাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে শুধুমাত্র একটু খাবার পাওয়ার আশায়। বিশ্বাস করবেন না যে আসলে বাসায় থাকলে বোঝা যায় না যে দেশে যে কত মানুষ খাবারের অভাবে আছে। আসলে আপনি ইকোনমিক্স ডক্টর অমর্ত্য সেন একটা কথা বলেছে যে দুর্ভিক্ষ কখনো খাবারের অভাবে হয় না, দুর্ভিক্ষ হয় সুষম বন্টনের অভাবে। এটা কিন্তু সত্যি, একদম সুষম সত্য কথা। বন্টনের অভাবেই আপনার দুর্ভিক্ষটা হয়। আপনার প্রপারলি যে সব জায়গায় ডিস্ট্রিবিউট করা যায় খাবার, দুর্ভিক্ষ হবে না। আর আপনি এটাও জানেন যে মাদার টেরেসা একটা কথা বলেছে যে ইফ ইউ ক্যান ফিড 100 পিপল দেন ফিড জাস্ট ওয়ান। আপনি 100 মানুষকে খাবার খাওয়াতে না পারলে একজনকে খাওয়ান। আপনার যতটুকু সামর্থ্য আপনি তাদের ততটুকু মানুষকে খাওয়ান। এটাই হচ্ছে ব্যাপার, আমাদের সবার এটাই মাথায় রাখা উচিত। সত্য একটা কথা আসলে। আর একটা ব্যাপার জানতে চাবো ভাইয়া, আন্টিকে আমরা Sure. দেখলাম উনি খুবই সাপোর্ট দিচ্ছেন, একটু যদি বলেন সত্যি। আপনি পরিবার থেকে কিভাবে সাপোর্ট পাচ্ছেন? সত্যি কথা বলতে যে প্রথমে কিছুটা একটু কি বলেছে যে তুমি এত মহামারীর মধ্যে তোমরা কাজ করবা সবাই, দেশের অবস্থা তো খারাপ হচ্ছে ডে বাই ডে। তারপর আসলে যখন দেখলো যে না সবাই আমরা আসলে খুবই ডেডিকেটেড কাজটা করার জন্য, তো তখন আসলে সবাই সাপোর্ট দিয়েছে। আমি আমার ভাইয়া, আম্মু, আমার চাচু, ফুপি, মামা, খালু, আমার কাজিনরা, স্পেশালি দেশের বাইরেও আছেন অনেকে, ভাইয়া ভাবি, আমার রিলেটিভসরা, আমার ফ্রেন্ডরা, সবাই আসলে মানে সবাই সবার বেস্ট ট্রাইটা করেছে, সবাই সবার বেস্ট সাপোর্টটা দিয়েছে। এবং কি বলবো, আসলে আমি সত্যি তাদের সবার কাছে কৃতজ্ঞ। এছাড়া আমার কোনো কিছু বলা নেই তাদের উদ্দেশ্যে। আমার দেশের বাইরেও কাজিনরা আছে, ওদেরকে জাস্ট একটা আমি ফোন দিয়েছি, আমার আপুদেরকে, আমার চাচা, আমার ফুপি আছে, ওদেরকে জাস্ট ফোন দিয়েছি যে এমন কিছু করছি, এবং তারা যে কতটা খুশি হয়েছে, এবং ইনস্ট্যান্ট তারা আর কি একটা ব্যবস্থা করেছে ফান্ডটা পাঠানোর জন্য থ্রু ব্যাংক। হ্যাঁ, তারপর আমার ফ্রেন্ডরা, বিলিভ ইট অর নট, ফ্রেন্ডরা যারা অফিসে জব করছে তারা তাদের বসদেরকে, তাদের কলিগদেরকে, হ্যাঁ সবাই সবাই যেভাবে বলেছে সবাই চেষ্টা করেছে। মানে একটা সময় হয়েছে কি যে মানে আমার বিকাশ যে নাম্বারটা করা আর কি, মোবাইলের SMS টা একটু পর পর শুধু বেজে উঠছে, আর বেজে উঠলে মনে হচ্ছে যাক আলহামদুলিল্লাহ টাকা বোধহয় চলে আসলো কিছু। মানে যেটা আসলে এখন আমি খুবই মিস করি, সত্যি কথা যেটা খুবই মিস করি। কারণ ওই ফান্ড বেসটা পরে দেখা গেছে কি মোবাইলটা মনে হচ্ছে না আর তো আর SMS টা আসছে না, বিকাশে আর টাকাও আসছে না, আর মনে হয় মানুষকে হেল্প করতে পারবো না। সত্যি কথা বলতে ওই সময়টা মানে খুবই ভালো লাগতো এই ফান্ড বেস করা, কাজগুলো করা, আর সবাই মিলে একসাথে করা। আর কারণ হচ্ছে আমরা সব এই 10 জন ফ্রেন্ড আমার মিলে করেছি, সাথে আমাদের একজন ছোট ভাই ছিল। তো আসলে সবাই মিলে যখন কাজটা করেছি ভালো লেগেছে। হয়তোবা টুকটাক কাজের প্রেশার গিয়েছে, কারো উপর বেশি কারো উপর কম, সেটা আমি জানি। অনেক কমপ্লেন ছিল অনেকেরই যে ও কাজ বেশি করছে, ও কাজ কম করছে। বেশি করা কমপ্লেন ছিল না, কম করছে এই কমপ্লেনটাই ছিল যে আমি বেশি করছি, ও কম করছে। এটা আসলে একটু থেকেই থাকে, এটাতে আসলে মজা। এটাই হ্যাঁ, মজা, তারপর সেটাই। আর আমি একটু প্রেশার দিতাম সবাইকে যে টাইমলি আসতে হবে, না আসলে হয়তো একটু বলতাম যে কেন আসিস না, একটু হয়তো রাগারাগি করতাম সবার সাথে। বাট দোষ বিলিভ কর আমি আসলে সবগুলা কাজই করতাম, কাজগুলো অর্গানাইজলি করার জন্য তোদের সাথে একটু মাঝে মাঝে একটু হার্ড হইতাম। আর ওই হার্ড না হলে হয়তো বা কাজটা এত ইজিলি আমরা করতে সুষ্ঠুভাবে পারতাম না সম্পন্ন মনে হতো হয়। না। এক্স্যাক্টলি সেটাই। এক্স্যাক্টলি। তোরা আসলে জানি মন খারাপ করিস নাই, তারপর আসলে একটু বললে তারা খুশি হয়ে গেছে। আরো কিছু কমেন্টস নিয়ে নেই আমরা ভাইয়া। শিওর। মুফিদ বিন রাবি বলেছেন গো আহেড। সুমাইয়া আহনা বলছেন অসাধারণ, বলছেন আপনারা অনেক ভালো কাজ থ্যাংক ইউ, করছেন, আপনাদেরকে অনেক শুভকামনা এবং ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তাহমিদ ভাইয়া বলেছেন, খন্দকার আব্দুল্লাহ আল তাহমিদ বলেছেন, love you Abdullah Al Shohan, you are playing a good role in the society, proud of you দোস্ত। থ্যাংক ইউ দোস্ত। তাহমিদ আমার ছোটবেলার বন্ধু, একদম আমরা ছোট থেকে একসাথে পড়াশোনা করেছি, স্কুল ফ্রেন্ড স্টিল এখন পর্যন্ত। ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। এবং তাহমিদ ওরাও যারা কাজ করছে মানে খুবই আসলে কি বলবো, প্রশংসনীয়, খুব প্রশংসনীয়। তাহমিদ, গো হেড ব্রাদার। রুবিনা তুস ফাতেমা বলেছেন, could you be more proud watching you here? এমডি রাহাত বলেছেন শুভকামনা। থ্যাংক ইউ। সোহান নাদিম বলেছেন দ্রুত তোমাকে দেখে অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ নাদিম, তোমরা অনেক ভালো কাজ করছো।
ক্যারি অন। মিসবাহ রহমান বলেছেন বড় ভাই প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ মিসবা, ও শিশির আমার খুব শিকদার প্রিয় ছোট ভাই। বলছেন আচ্ছা, শিশির শিকদার বলছেন মামা তুমি অসাধারণ কাজ করছো, যা কোভিড-19 অসহায় মানুষদের একটা বড় সাপোর্ট ছিল। শুভকামনা রইল মামা তোমার জন্য এবং তোমার টিমের জন্য। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। শিশির মামা আসলে সে আমাকে খুবই সাপোর্ট দিয়েছে, সবসময় সে ইন্সপায়ার করেছে আমাকে। থ্যাংক ইউ শিশির মামা আপনাকে, এবং আপনারাও অনেকভাবে হেল্প করছেন দেখেছি আমি আপনাদের খেলো বাংলাদেশ টিম থেকে। আমাদের একটা অর্গানাইজেশন আছে আপনার ব্রাউনবাড়িয়াতে, খেলো বাংলাদেশ, তো সেখান থেকে তারা গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে প্রতিনিয়ত। সো রিয়েলি প্রাউড অফ ইউ মামা টু। থ্যাংক ইউ। আচ্ছা, আরো আমাদের সাথে যুক্ত হয়েছেন এমভি রাহাত, হেনামি হাসান মিনহা, তন্ময় পাউল। উনিও কিছু কথা আচ্ছা, বলছেন, আমি স্ক্রলে দিচ্ছি, আপনিও দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা। মানুষের পাশে থাকা তোর একটা বড় প্রিয় কাজ, যেমন পেয়েছি আমার পাশে পাশে থাকবি এমন সবার দোয়া থাকবে তোর জন্য, ভার্সিটি জীবনের বড় অংশ। তন্ময় পাল, হ্যাঁ আমার ভার্সিটির আমরা 4 ফ্রেন্ড ছিলাম, তন্ময়, জনি, কৌশিক আর আমি। আর তন্ময় আসলে সব সময় আসলে আমরা একসাথেই থাকতাম, এবং তন্ময় আমাকে লাইফে অনেক অনেক হেল্প করছে, যেটা কিনা আসলে বলে শেষ করা যাবে না সত্যি। তন্ময় আসলে থ্যাংক ইউ ফর ইন্সপিরেশন এন্ড ইউর সাপোর্ট, এবং ও কিন্তু আসলে আমাদেরকে অনেক সাপোর্ট করেছে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সব দিক দিয়ে হেল্প করেছে। থ্যাংক ইউ তন্ময়। আরো আমাদের সাথে যুক্ত হয়েছেন সিফাত চৌধুরী, বলছেন প্রাউড অফ ইউ। মৃদুল মামুন যুক্ত হয়েছেন an independent participant by responding COVID-19 pandemic. Proud of you, dear Abdullah Al Shohan. Go ahead. And also great connecting initiatives by Youthpreneur Network and nice presentation by Zainab. Best wishes for all. Thank you, Mridul Mamun. আমার ভাইয়া, আমার বড় ভাইয়া, ভাইয়া কিন্তু মানে অসাধারণ সাপোর্ট দিয়েছে সত্যি কথা বলতে। মানে ভাইয়ার সাপোর্টটাও অনেক বড় ছিল। আপনি কি বলবো, ভাইয়া ভাবি, ভাইয়া ভাবি ইতালিতে আছে, তো ভাবিও অনেক আচ্ছা, ভালোভাবে আচ্ছা। সাপোর্ট দিয়েছে সব সময়। আর ইভিন ইফ ভাইয়ার নিচে আমরা যেখানে কাজ করেছি, ভাইয়ার অফিসেই আর কি, অফিসটাকে আমরা একটা কাজ করার জায়গা বানিয়ে নিয়েছিলাম, আমরা প্যাকিং ট্যাকিং সবকিছু ওখানেই করেছি। তো ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে। আচ্ছা, আসলে এরকম মানুষগুলো পাশে না থাকলে, সাহায্যের হাত না বাড়িয়ে দিলে আসলে অনেক সমস্যা হয়ে যেত, কষ্টসাধ্য হয়ে যেত এই কাজগুলোকে সুস্থভাবে সম্পূর্ণ করার জন্য। সত্যি সত্যি আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, এবং সেই চ্যালেঞ্জটা খুব ইজি হয়েছে এই প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জায়গা থেকে আমাদেরকে হেল্প করার জন্য, যে যেভাবে পেরেছে, কেউ টাকা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ ফিজিক্যালি, কেউ মেন্টালি, মানে যে সত্যি কথা বলতে মানে এটা আসলে প্রশংসার দাবিদার তারা। এবং আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ থাকবো যে আপনারা সবাই যে যার অবস্থান থেকে হেল্প করেছেন। সত্যি আসলে এইভাবে এটাই তো আসলে হওয়া উচিত, কারণ দেশের এই একটা ক্রান্তিকালে আমাদের সবার দাঁড়ানো উচিত পাশে। আপনি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট দল ন্যাশনাল টিমের প্লেয়ার তামিম ইকবাল, সে আপনার জুনের হচ্ছে মেবি 1 তারিখে আপনার ডাব্লিউবিসির গুডউইল অ্যাম্বাসেডর হলো বাংলাদেশের। সে আপনার জুনের 3 তারিখে আপনার সে একটা টার্গেট নিল যে সে আপনার আমপান যে হলো সাতক্ষীরাতে, সেখানে আপনার বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সে একটা ব্যবস্থা নিল বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষ থেকে। এবং যেটা চিন্তা করেন, শ্যামনগর বাংলাদেশ সবচেয়ে বড় উপজেলা, সেখানে তারা সেটা পাঠিয়ে দিয়েছে, সামহাও তারা এটা ম্যানেজ করেছে। তারপর জুনের 7 তারিখে সে আপনার রংপুরে 100 জন গর্ভবতী মায়ের জন্য সেই উপহার পাঠিয়েছে, ফুড প্লাস মেডিসিন যা যা দরকার। তারপর সে আপনার চিটাগং, তার যেখানে হোম ডিস্ট্রিক্ট, সেখানে সে তার যারা ওখানে কোচ আছে, সে যেহেতু একজন ক্রিকেটার, সে কোচদের সে আর্থিকভাবে সাহায্য করেছে। মানে সে যেটা কিনা আসলে খুবই প্রাউড একটা ব্যাপার। এবং সবাই সবার ব্যক্তিগত উদ্যোগে বা অর্গানাইজেশন থেকে সবাই হেল্প করার চেষ্টা করছে। তারপর ধরেন আপনি, এটা সবচেয়ে বড় ইন্সপিরেশন টাইম বলে কোত্থেকে, বিদ্যানন্দ ফাউন্ডেশন আমরা সবাই চিনি, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম। এখান থেকে কিন্তু বর্তমানে মানে সবাই একটা ইন্সপিরেশন পাচ্ছে যে কিনা মানুষকে কিভাবে হেল্প করতে হবে, মানুষকে হেল্প করা উচিত। তো আমি থ্যাঙ্কস টু বিদ্যানন্দকে, যে তারা এত ভালো কাজ এতদিন যাবত করে যাচ্ছে, ইনশাল্লাহ সামনেও করবে। তারপর আছে আপনার পাশে আছি ইনিশিয়েটিভ, ওরাও খুব ভালো কাজ করছে।
অবশ্যই। রিয়েলি গ্রেট আসলে পাশে আছি ইনিশিয়েটিভের জন্য। তো এভাবে যে যেভাবে পারছে হেল্প করছে, যেটা কিনা আসলে আমাদের দরকার। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আসলে এরকম মানসিকতার মানুষগুলো এগিয়ে আসছেন বলেই কাজগুলো আরো সহজ হয়ে যাচ্ছে, সত্যি আরো সত্যি। অনেক অসহায় মানুষ সাহায্য পাচ্ছে। জি। ভাইয়া, আরেকটা ব্যাপার আমরা জানতে চাবো, সেটা হচ্ছে শিওর। আম, এই যে আপনি কাজ করার উদ্যোগ নিলেন, আপনি এবং আপনার বন্ধুরা মিলে, জি। আপনাদের অর্থায়নের ব্যাপারটা কিভাবে আসলো? এটা আচ্ছা, এটা এই অর্থায়নটা। সমস্যাগুলো কিভাবে সমস্যা সমাধান করেছে? আচ্ছা, অর্থায়নটা হচ্ছে আমরা ওই যে বললাম ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, এবং হুম হুম দেখা গিয়েছে আমরা কেউই রাতে ঘুমাতাম না, রাতে 2টা 3টা পর্যন্ত আমরা সবাইকে শুধু টেক্সট দিতাম। এখন যারা হয়তো লাইভটা দেখছে তারা বুঝবে যে না, আসলে সবাইকে আমি রাতে 12টা 1টা 2টা 3টা পর্যন্ত আমি তাদেরকে টেক্সট দিয়েছি যে হ্যাঁ না, উই নিড সাপোর্ট, উই নিড হেল্প। আসলে আমাদের ফান্ড বেস করছি, আমাদেরকে হেল্প করে যেন আমরা কিছু করতে পারি তাদের জন্য। তো হুম হুম। সবাই জাস্ট ওভাবেই জাস্ট হেল্পটা করেছে। আর অনেকে দেখা গিয়েছে যে যারা রিলেটিভস আছে বা যারা পরিচিত আছে, তাদের কারো কাছে গিয়ে আমরা টাকা এনেছি। কেউ আমাদের ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে যোগাযোগ করে, যারা দেশের বাইরে থেকে পাঠিয়েছে। তো এভাবেই আর কি আমাদের একটু কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে সবারই। সবারই আসলে কষ্ট হয়েছে। মেন্টালিও চিন্তা করতে হয়েছে, ফিজিক্যালিও দৌড়াদৌড়ি করতে হয়েছে টুকটাক। হ্যাঁ, কারণ আসলে আপনি অবশ্যই। জানেন একটা এলাকাতে টুকটাক বাসায় বাড়িতে গিয়ে আমাদের যে যে চাইতে হয়েছে। এবং খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ এখানে একটা সেফটির ব্যাপার আছে আমার এবং তাদের, আমাদের এবং হুম। তাদের। অবশ্যই। তো আল্লাহ রহমতে আসলে কি, আমি তখন নামাজ পড়তাম, মানে নামাজ তো পড়ি। তো তখন নামাজ পড়তাম আর দোয়া করতাম প্রতিবেলায় যে আল্লাহ এত ফান্ড হয়েছে, আর একটু যেন বেশি হয়, বা অতটুক যেন হয়, 50,000 হয়েছে যেন 1 লাখ হয়। মানে দেখতাম কি যে আসলে আল্লাহর কাছে চাইলে যে আসলে পাওয়া যায়। হ্যাঁ, তো এটা আসলে সত্যি সত্যি মানে প্রমাণিত একদম একদম সত্যি। প্রমাণিত। মানে আমি দোয়া করতাম পরবর্তীতে, যেটা আম্মুকে আর কি বলেছি যে আম্মু এমন এমন। তো আম্মু বলতো আমিও দোয়া করতাম যেন তুমি একটা কাজে, তোমরা ফ্রেন্ডরা সবাই তোমরা যেন ভালোভাবে কাজটা শেষ করতে পারো, সেটার জন্য আমিও তোমাদের জন্য দোয়া করতাম। এবং সত্যি সব দোয়া এবং চেষ্টা ছিল বলে আসলে আমাদের এত বড় একটা চ্যালেঞ্জটা আমরা আসলে সাকসেস হতে পেরেছি। আসলে আহ অসাধারণ। আমাদের চেষ্টাটা ছিল শুধুমাত্র সমাজের নিম্নবিত্ত না, সমাজের নিম্ন মধ্যবিত্ত কিংবা যারা মধ্যবিত্ত তাদের মধ্যে সাহায্য করা। এবং আমরা একটা হুম পোস্টও দিয়েছিলাম, আহ এবং সেটার মধ্যে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি বিভিন্ন জায়গা থেকে। অনেকেই কন্ট্যাক্ট করেছে, এসে নিয়ে গিয়েছে। হ্যাঁ, তো হুম আসলে তাদের কি দিয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ আপনার নিম্ন মধ্যবিত্তটার ব্যাপারটা কি, যে আপনি, তারা না বলতেও পারে না এবং তার রাস্তায় নামতেও পারে না নেওয়ার জন্য। তো তাদের সবচেয়ে বেশি নিডি কিন্তু তারাই। তো এটা হুম। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যাদেরকে দিচ্ছি, যে ওরা আসলেই কি, ওদের দরকার কিনা। কারণ অনেকে আপনার বলছে যে অনেকে নিয়ে মজুত করছে। দেখুন আসলে মজুত করছে সেটার পক্ষে আমি না, কারণ মজুত করলে কদিনের খাবার মজুত করছে, আমি হয়তো দিলাম 7 দিনের খাবার, আরেকজন দিল 7 দিনের খাবার, 15 দিন, তারপর তো আবার তো রাস্তা নামতে হচ্ছে খাবারের জন্য, তাই না? এটাই রাইট। হচ্ছে ব্যাপার। কারো কথা শুনে না, নিজের কথায় কাজটা করবেন। এবং সবসময় হচ্ছে বি অনেস্ট থাকতে হবে। রাইট। বি অনেস্ট থাকলে আপনি দেখবেন যে আর আল্লাহর কাছে চাবেন, মানে খুবই ইজিলি কিভাবে যে ম্যানেজ হয়ে যাবে, মানে ইউ কান্ট ইমাজিন। এটা হচ্ছে ব্যাপার। আমি সেটাই। আপনাকে কিছু ছবি দেখাই যে আসলে সমাজে জি কিছু মানুষের মুখ দেখানো যাবে না, যা কিনা জি আসলে অবশ্যই। হয়তোবা খারাপ লাগবে তাদের। এই যে দেখুন একজন, আহ তো আমরা তাদের চেহারাটা ব্লার করে দিয়েছি। তো উনি হচ্ছে কিন্তু নিম্নবিত্ত না। উনি হয়তো করোনার আগে ওনার ফ্যামিলি মোটামুটি ভালোই যাচ্ছিল। তারপর হুম হুম এই হুম। যে একটা ছেলে, সেও আপনার একটা জব করতো, কিন্তু করোনার জন্য জব করতে পারছে না। এই যে এখানে যারা আছে তারা চলে যাচ্ছে, তাদের পিছন থেকে ছবি তুলেছি। হ্যাঁ, কারণ হচ্ছে তাদের চেহারা দেখানো যাবে না। তো ওদের কিন্তু সত্যি আসলে খুব দরকার। এরকম শুধু মানে কাউকে আমরা রাতের অন্ধকারে দিয়েছি, যেন কেউ না দেখে, কাউকে কেউ এসে নিয়ে গিয়েছে যোগাযোগ করে। তারপর এই যে এখানেও কিছু ফেস আছে, আপনারা দেখবেন যে ওদের চেহারাগুলো আমরা ব্লার করে দিয়েছি, কারণ ওরা হচ্ছে আপনার নিম্ন মধ্যবিত্ত, রাইট? হুম হুম হুম। যা কিনা আসলে ওই যেটা বললাম, নামতেও পারে না রাস্তায়, চাইতেও পারে না। তো এটা হচ্ছে ব্যাপার। তো এটা ছিল আমাদের হচ্ছে যেটা ফার্স্ট আমাদের মোটামুটি ইভেন্ট ছিল সেটা। ফার্স্ট ইভেন্টের পর তো আমাদের একটা টার্গেট ছিল যে আমরা তো মানুষের জন্য করলাম, সমাজের মানুষের জন্য, এবার না হয় আমরা একটু যাই, আহ মানুষ ছাড়া একটু বাইরে যাই।
হ্যাঁ, আমাদের টার্গেট ছিল যে আমরা কিছু কুকুরকে খাওয়াবো। সেই টার্গেটটা এসেছে। আমরা যেদিন আমরা রাত্রেবেলা বের হলাম পিক আপ নিয়ে, দেখলাম রাস্তায় অসংখ্য কুকুর, অসংখ্য, মানে যেটা কিনা আপনি চিন্তাও করতে পারবেন না, আমি চিন্তাও করতে পারবো না কত কুকুর যে না খেয়ে শুকিয়ে গিয়েছে, এবং হুম। ওরা গেয়ে থাকছে যে একটু খাবারের জন্য, ভাবছে যে ওদের জন্য আমরা খাবার এনেছি। তো সেরকম একদম। একটা চিন্তা থেকে আসলে আমার ফ্রেন্ড আর আমি স্পেশালি থ্যাঙ্কস জানাই আমার ফ্রেন্ড শাওন এবং শাওনের ওয়াইফ দুজনকে। ওরা দুইজন আর কি ব্যক্তিগত উদ্যোগে কিছু খাবার অ্যারেঞ্জ করেছিল কুকুরদের খাওয়ানোর জন্য, যার সাথে আমরা সবাই ছিলাম, সব ফ্রেন্ডরা ছিলাম। এই হচ্ছে সেই দৃশ্যগুলো, কুকুরগুলো আমি দেখাচ্ছি। এই হচ্ছে কুকুর, আমরা রাস্তায় বের হয়ে কুকুরগুলোকে খাওয়াচ্ছিলাম। তো এই যে একটা কুকুর অসাধারণ। দেখুন, এই যে এই কুকুরটা, এই সাদা কুকুরটা, হ্যাঁ, হুম। এই সাদা কুকুরটা আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে এই সাদা কুকুরটা প্রেগনেন্ট। হ্যাঁ, হুম, এই এক্স্যাক্টলি। সাদা কুকুরটা প্রেগনেন্ট। এই এই কুকুরটাকে খাবার খাইয়ে আমাদের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন ছিল এখানে যে একটা প্রেগনেন্ট কুকুর যে কিনা আসলে খাবারের কষ্টে আছে। এবং আমার যতটুকু মনে পড়ে যে সবচেয়ে বেশি খাবার খেয়েছিল এই কুকুরটাই, কারণ মানে সে প্রচন্ড হাংরি ছিল। এবং আমরা সব খাবার দিচ্ছিলাম দিচ্ছিলাম, একটা পর্যায়ে সবাই সামনে এগিয়ে যাচ্ছে, তারপর আর কি আমরা খাবার দিয়ে যাচ্ছি এক দুজন দাঁড়িয়ে থেকে। তো যতক্ষণ পর্যন্ত খাবারটা খেলো কুকুরটা, ততক্ষণ পর্যন্ত আমরা খাবার দিয়েছি। তো আমরা খিলগা এলাকাতে কুকুরদের খাইছিলাম, খিলগা, চৌধুরীপাড়া, মালিবাগ। আচ্ছা, আচ্ছা। প্রায় সেদিন রাত্রে আমরা 60-70 কুকুর হবে আমরা খাইয়েছি। তো আহ খুব ভালো লেগেছে আসলে, মানুষের কে দিয়েও ভালো লেগেছে, আর কুকুরগুলোকে খাওয়াতে পেরে আসলে আরো বেশি ভালো লেগেছে। আরো ভালো লেগেছে। হয়তো আমরা একদিন সেটাই। দিয়েছি, কিন্তু এরকম অনেকেই দিচ্ছে, আসলে সত্যি তাদের ব্যাপারটা প্রশংসনীয়। এটা হচ্ছে ব্যাপার। অবশ্যই, অবশ্যই। আরো একটা ব্যাপার জানতে চাই ভাইয়া। জি। এই যে কাজ করছেন, কাজ করতে গিয়ে এমন কোনো ঘটনা কি ঘটেছে যেটা আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে আরো এরকম ভালো কাজ করে যাওয়ার জন্য? হ্যাঁ, যদি আপনি এমন শেয়ার তো করতে চান এরকম কিছু। এমন তো কিছু ঘটেছেই। আমি একটু আগে আপনাকে দেখালাম যে দুজন আমাদেরকে স্যালুট দিচ্ছিল খাবার দেওয়ার পর। এটা কিন্তু আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করছে সত্যি, মানে অনেক বড় পাওয়া ছিল এগুলো। তাছাড়া আরো একটা ছিল এরকম, আমরা সেকেন্ড টাইম যখন খাবার দিচ্ছিলাম ঈদের 2 দিন আগে, ঈদ উপহার যেটা ছিল আমাদের। তো তখন আর কি যেদিন আমরা খাবার ডিস্ট্রিবিউশন করছিলাম আমাদের এরিয়াতে, আপনি জানেন হয়তোবা যে আমাদের যে ট্যাগলাইনটা ছিল হচ্ছে সেভ ইউর ওন এরিয়া এন্ড হচ্ছে ইউ নিড আওয়ার রেসপন্সিবিলিটি। তো আপনি যখন সেভ ইউর ওন এরিয়া হ্যাশট্যাগটা দেওয়ার কারণটাই হচ্ছে আমরা প্রত্যেকে যদি আমাদের প্রত্যেকের এলাকাটাকে আমরা সেভ করতে পারি, এভাবে কিন্তু পুরোটা বাংলাদেশকে সেভ করা যাবে। আমরা শুধু আমাদের এলাকাটার দিকে দেখি, এভাবে প্রত্যেকে চিন্তা করলে প্রত্যেকের এলাকা থেকে কিন্তু সে নিজে কিছু করতে পারবে, সেটা ব্যক্তিগত উদ্যোগে হোক, টিম ওয়াইজ হোক। সেই জন্য আমরা চেয়েছি যে এই ট্যাগলাইনটা আমাদের দেয়া, যে আমরা আমাদের এলাকার জন্য কিছু করব, কারণ এলাকার মানুষটা কিন্তু এলাকা থেকেই তার সবচেয়ে আগের রাইটস। কারণ এটা আপনি জানেন যে ইসলামেও আছে যে আপনার একজন নিকটাত্মীয়কে আগে হেল্প করতে হবে। সাহায্য করুন। জি। হুম। সো সেখান থেকে আমাদের টার্গেটটা ছিল যে সেভ ইউর ওন এরিয়া, আগে আমাদের এলাকাটাকে বাঁচাই, তারপর আমরা সেটা বাইরে যাব। তো যেদিন আমরা দিচ্ছিলাম খাবার, তো সেদিন রাতের বেলা আপনার বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টির মধ্যে আমরা দিচ্ছিলাম। তো যখন আমরা খাবার দিচ্ছিলাম, তো খাবার দিয়ে আমরা আর কি ওই ব্যাগটা দিয়ে আমরা ব্যাগ করছি, এমন টাইমে একজন বলছে আরেকজনকে, মানে যে আসলে এরা আছে বলে এখনো সমাজটা টিকে আছে, এরকম ভালো মানুষ আসলে সমাজটা টিকে আছে, এরকম একজন বলেছে। অবশ্যই। তারপর আরো একজন বলেছে যে আসলে আপনারা এই বৃষ্টিতে ভিজে যে এই খাবারগুলো দিচ্ছেন, আসলে আপনাদেরকে আমাদের কিছু বলার নেই, শুধুমাত্র দোয়াই করতে পারি আপনাদের জন্য। দেখেন এই কথাগুলো হয়তো বা ছোট, কিন্তু এর মাহাত্ম্যগুলো না অনেক, এবং অনেক অনেক অনেক। ওয়েট এই কথাগুলো, সত্যি কথা বলতে গেলে। এবং এই কথাগুলো আপনাকে আরো বেশি ইন্সপায়ার করবে যে সামনে আরো ভালো কিছু কাজ করার জন্য। অবশ্যই। এটা হচ্ছে ব্যাপার। আপনি দেখেন, আমি শুধু বলি যে আহ আমাদের দেশে হয়তোবা অনেকেই কষ্টে আছে এখন, বেশিরভাগই কষ্ট আছে, অনেকের কাছে খাবার পৌঁছাচ্ছে না, কিন্তু যারা আসলে চাচ্ছে তারা কিন্তু করে যাচ্ছে। আপনি দেখেন যে সেদিন আমি একটা ভিডিও দেখলাম, আপনার সে মেবি গাজীপুর 26 নং ওয়ার্ডের কাউন্সিলর, আমার একটা জুনিয়র ও শেয়ার করলো, সে গাজীপুর 26 নং ওয়ার্ডের কাউন্সিলর, সে তার বারান্দায় দাঁড়িয়ে জাস্ট কাঁদছে। সে তার এলাকার মানুষদেরকে খাবার আর দিতে পারছে না, তার ব্যক্তিগত টাকা এবং সরকার থেকে যে টাকা পেয়েছে
সেই টাকাও শেষ। সে বারান্দায় দাঁড়িয়ে জাস্ট কাঁদছে যে আমি তোমাদের দিতে পারছি না, আমার ফান্ড শেষ। এবং তার সেই কান্না দেখে আপনার এলাকার প্রত্যেকটা মানুষ তখন তার বারান্দার সামনেই বলছে যে আপনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন, এরকম মানে সান্ত্বনা দিচ্ছে যে আপনি মন খারাপ করবেন না, আপনি আমাদেরকে অনেক হেল্প করেছেন। দেখেন আসলে সবাই, আপনি রাজনীতিবিদ বলেন, ক্রিকেটার বলেন, সাধারণ মানুষ বলেন, আহ সবাই, সেলিব্রিটিরা যারা আছে, সাধারণ মানুষ আছে, সবাই যে যে সাইড থেকে চেষ্টা করছে। আপনি দেখেন বাংলাদেশের রাইট। আহ এক্স ক্যাপ্টেন মাশরাফি মর্তুজা, হুম। তো সে আমার আইডল, সত্যি কথা বলতে। মানে আমার আচ্ছা। আইডল সে, আমার মানে খুবই ভালো লাগে তাকে। সে তার আপনার, তার আগে একটু বলে নেই, আপনি দেখেছেন আরিফার হোসেন হচ্ছে আপনার অকশন ফর অ্যাকশন একটা ইভেন্ট খুলেছে, যেখানে কিনা অনেক সেলিব্রিটিরা বিভিন্ন জিনিস নিলামে উঠছে, জি জি। কারো ব্যাট, কারো বল, কারো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট। তো মাশরাফি বিন মর্তুজার যে ব্রেসলেটটা আপনার 42 লাখ টাকায় কিনেছে, হ্যাঁ, যে কিনেছে, সেই 42 লাখ টাকা থেকে সে আপনার 25 লক্ষ টাকা দিয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে, এবং তারপর সে বাকি টাকা দিয়েছে ঢাকার 30 জন কোচকে, সে সেখান থেকে টাকা দিয়েছে। আপনার ডাকসু যারা আপনার নিম্নবিত্ত স্টুডেন্টরা আছে বা যাদের অবস্থা একটু খারাপ তাদেরকে দিয়েছে, যারা মুক্তিযোদ্ধা আছে, যারা এখন একটু কষ্টে আছে তাদেরকে দিয়েছে। তাছাড়া আপনার এরকম আপনার আরো অনেকেই দিচ্ছে, মানে যাদেরকে পারতেছে। তো দেখেন, যদি একজন মাশরাফি পারে, যদি একজন তামিম ইকবাল পারে, যদি একজন কাউন্সিলর পারে, তাহলে তার চেয়ে উপরে যারা যারা আছে তারা হয়তো আরো বেশি ভালো পারবে। আমরা সবাই অবশ্যই। নিজস্ব উদ্যোগে যদি একটু মনটা খুলে যেতে সবার জন্য চেষ্টা করি, আমরা হয়তোবা খুব একটা কষ্টে থাকবে না আমাদের দেশের দরিদ্র মানুষেরা, কিংবা হয়তোবা আর বেশি দিন তাদের রাত্রে বের হতে হবে না একটু খাবারের জোগানের জন্য। অবশ্যই অবশ্যই। খুব ভালো লাগলো ভাইয়া আপনার কথাগুলো শুনে। আমি আরো একটু জানতে চাইবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এরকম ভাবে আরো আপনি কাজ করবেন আমরা জানি, অবশ্যই করবেন। আর কি কি ভাবে আপনি পরিকল্পনা করছেন কাজ করার জন্য ভবিষ্যতে? আসলে আমরা তো সম্পূর্ণই আমরা ফ্রেন্ডরা ব্যক্তিগত উদ্যোগেই করেছি, কোনো ফাউন্ডেশন বা কোনো অর্গানাইজেশনের আন্ডারে না। তো আমাদের যেটা ইচ্ছা আছে পরবর্তীতে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে, যে কোনো প্রয়োজনে আমরা এগিয়ে আসবো। এবং আমার বিশ্বাস, আমার চাওয়া থাকবে সবার কাছেই, আমাদের চারপাশে যারা আছে সবাই উদ্যোগ যখন এই ধরনের প্রয়োজন পড়ুক, যে সাপোজ বন্যা হলো তো আমরা কোথাও গেলাম, কিংবা শীতের সময় আমরা শীত বস্ত্র বিতরণ করলাম, হ্যাঁ, এরকম যে কোনো প্রয়োজনে আমরা এগিয়ে যাব। আমাদেরকে একজন আপনার একটা প্ল্যান দিয়েছে যে তোমরা কিন্তু পরবর্তীতে রাত্রিকালীন তোমার শিক্ষার ব্যবস্থা করতে পারো, আমাদের এলাকায় বা আশেপাশে যারা আছে ওদের তোমরা রাত্রেবেলা পড়াতে পারো। আমরা একটা সময় এরকম পড়াতাম। তো এটাও আমাদের একটা প্ল্যানের মধ্যে আছে, যদি সম্ভব হয় আমাদের সবার, আমরা হয়তো বা সপ্তাহে উইকেন্ডে আমরা হয়তো শুক্র শনিবার আমরা চেষ্টা করব যে কিছু করার জন্য। তো যে কোনো প্রয়োজনে আমরা চেষ্টা করব কিছু করতে, আমাদের চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না যদি আমরা সবার সাপোর্ট পাই। বাট ফার্স্ট অফ অল সবার সাহস দেওয়াটা, সবার পাশে থাকাটা। আমি এটাই এই জামান। আপনার, জি না, জামান শাওনও ঠিক একই প্রশ্ন করছিলেন যে হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান ফর হোমলেস, হ্যাঁ, হোমলেস পিপল, আব্দুল আল সোহান। আচ্ছা আচ্ছা। হোমলেস পিপলদের জন্য, যারা আসলে আশ্রয় পাচ্ছে না কোথাও থাকার জন্য, ছিন্নমূল মানুষ যারা, তাদের জন্য আসলে আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা এই ব্যাপারটি জানতে চাচ্ছিলেন? না দেখেন, আসলে কি, যারা হোমলেস পিপল আছে তাদের যদি আমরা একটা বাসস্থানের ব্যবস্থা করতে চাই, সেখানে কিন্তু আপনার অনেক অবস্টেকল থাকবে। দ্য ফার্স্ট অবস্টেকল ইজ দ্যাট, যে সেটার জন্য আপনার একটা হিউজ বাজেট লাগবে, which is very tough for us। ব্যক্তিগতভাবে সেটা কালেকশন করা খুবই টাফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আমরা কোনো ধরনের কোনো কোম্পানি বা কোনো ফাউন্ডেশন, অর্গানাইজেশন বা যেভাবে যদি কোনো ধরনের কোনো সাহায্য করতে চায়, হ্যাঁ, আমরা প্ল্যান দিতে পারবো। আমাদের কাছে যথেষ্ট ভালো ভালো প্ল্যান আছে যে আপনার সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য, যেটা কিনা হয়তো আমরা এক্সিকিউট করতে পারছি না বিভিন্ন বাধার জন্য। হতে পারে ফার্স্টেই সেটা চলে আসবে হয়তো বা অর্থনৈতিক কোনো বাধা। আমি আপনাকে আগেও বলেছি যে আমরা স্টুডেন্ট, কয়েকজন আছে জব করছে, হ্যাঁ। সো এটা খুবই চ্যালেঞ্জ আমাদের জন্য অনেক বড় কোনো প্রজেক্টে হাত দেয়। আমি তো বলেছি যে আমাদের ফার্স্ট টার্গেট ছিল যে 10-20 হাজার টাকা উঠবে বা
40,000 টাকা উঠবে, 50 বা 100 মানুষ দিতে পারবো, বাট সবাই সাহায্য করেছিল বলেই কিন্তু আমরা প্রথমবার 400 মানুষকে দিতে পেরেছিলাম, এবং সেকেন্ড টাইম আমরা 200 মানুষকে দিয়েছি ঈদ উপহার। হ্যাঁ, আমি আপনাকে রাইট। ঈদ উপহারে একটু দেখাই যে ঈদ উপহারের সময় আমরা একটু অর্গানাইজ করেছিলাম। দেখেন এই যে এখানে আমরা টোকেন ব্যবস্থা করেছিলাম আচ্ছা আচ্ছা। সবার জন্য। আমরা খাবারটা দেওয়ার আগে সবাইকে টোকেন দিয়েছি। এখানে আপনি একটু লেখাটা পড়লে দেখতে পারবেন যে প্রয়োজনটা আপনার, দায়িত্বটা আমাদের। হুম কারণ হুম হুম। তাদের প্রয়োজনের জন্যই কিন্তু আমাদের এই মাঠে নামা, এবং আমরা যথেষ্ট পরিমাণে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই কিন্তু খাবারগুলো ডিস্ট্রিবিউশন করেছি। কারো যদি কোনো সন্দেহ থাকে যে আমরা এগুলো মেনটেন করিনি, কিন্তু না, আমি আবারও বলছি যে আমরা যথেষ্ট পরিমাণে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই আমরা আমাদের খাবারগুলো ডিস্ট্রিবিউশন করেছি। এবং অবশ্যই। আমরা দিনের বেলাও খাবার দিচ্ছি, রাতেও খাবার দিচ্ছি। আপনি দেখেন যে এই যে আমাদের ফ্রেন্ডরা রাতের বেলা সবাই ব্যাগ নিয়ে নেমে গিয়েছে আর কি, তখন খাবার ডিস্ট্রিবিউশনের উদ্দেশ্যে। এবং মজার ব্যাপার হচ্ছে যে হয়তো বা অনেকে দেখলে ব্যাপারটা হাসবে, কিন্তু হচ্ছে এই যে আমরা ভ্যানে করে আমরা খাবার দিয়েছি আর কি সবার বাসায় বাসায়। হ্যাঁ, কারণ আমরা তো এলাকার অসাধারণ। মধ্যে দিয়েছি, এত হুম হুম ব্যাগ তো হুম। আসলে হাতে করে ক্যারি করা হাতে নিয়ে যাওয়া যায় উইচ না। ওয়াজ সো টাফ। তো সেই জন্য আমরা আসলে ভ্যানে করে খাবার দিয়েছি, যেটা দেখে কিনা অনেকে আসলে মজা পেয়েছে, একটা ডিফারেন্ট আইডিয়া। আর ভ্যানটা আমরা নিজেরাই চালিয়েছি, আমি, আমার ফ্রেন্ড বা আমার ছোট ভাই ইবনুন ছিল, আমরা সবাই হুম হুম। মিলেই। আর আমাদের ঈদের আগে যে আমরা প্ল্যানটা করেছিলাম সেটা একটু বলি। সেটা আমাদের ফার্স্ট বার আমরা যে ফান্ড উঠেছিল সেখান থেকে বললাম আপনাকে প্রায় 1,10,000 টাকা দিত। তো আমরা 1,00,000 টাকার মতো আমরা খাবার কিনে আমরা 400 মানুষকে দিয়েছিলাম। তো আমাদের কিছু টাকা রয়ে গিয়েছিল, তো আমরা সেটা আচ্ছা। রোজার মধ্যে প্ল্যান করলাম, কি ভেবেছিলাম যে আমরা ইফতার দিব। হ্যাঁ, হুম যে হুম। কিছু টাকা আছে আমরা ইফতার দিই। তো সবাই অনেকেই বললো যে ইফতার দিলে এখন একটা সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা যাবে না, আমরা যদি একটা জায়গা থেকে দিই মানুষ অনেক ক্রাউড হয়ে যাবে। তো তার চেয়ে বরং আমরা আরেকটা ইনিশিয়েটিভ নেই ঈদে কিছু করার জন্য, যেহেতু সামনে ঈদকে কেন্দ্র করে। কারণ আসলে দেখেন, আমার আপনার বা যাদের অবস্থা একটু মোটামুটি ভালো আছে, আমরা সবাই কিন্তু ঈদের দিন একটু ভালো মন্দ কিছু খাই, লাইক পোলাও, রাইট। রোস্ট, সেমাই, পায়েস, সেমাই। এগুলো খাই। কিন্তু দেখেন হয়তোবা যারা লোয়ার মিডল ক্লাস আছে, যে কিনা গত ঈদে ভালো কিছু খেয়েছিল, কিন্তু এই ঈদে তার চাকরি না থাকায় সে তার ফ্যামিলিকে ভালোভাবে খাওয়াতে পারছে না। সেই জন্য আমাদের টার্গেট ছিল যে আমরা শুধু ঈদের দিনে খাবার দিব। সেই জন্য আমরা চেয়েছিলাম যে সেমাই, দুধ, চিনি, পোলার চাল এগুলো দিব। তারপর আমরা চিন্তা করলাম যে একটা ফান্ড রেজ করি। দেন সবাই মিলে প্ল্যান করলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আবার আমরা ফান্ড রেজ করি। দেন আমরা আপনার 10 রমজান থেকে 20 রমজান পর্যন্ত আমরা ফান্ড রেজ করেছি, আল্লাহর রহমতে খুবই ভালো রেসপন্স আসছে। তো এর মধ্যে কি হয়েছে, একদিন আমার মামা ফোন দিয়েছে, শামীম আহমেদ, সে এখন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি। তো মামা ফোন দিয়ে বললো যে মামা তোমাদের প্ল্যানটা কি। বললো যে মামা এমন এমন প্ল্যান ঈদের দিনের জন্য। পরে বললো দেখো মামা, ঈদের দিনের প্ল্যানটা তো একদিনের জন্য হয়ে যায়, তো তোমরা একটা কাজ করো, তোমরা তারা যেন আরো 3-4 দিন বা 5 দিন এরকম সার্ভাইভ করতে পারে এমন কিছু একটা করো। পরে বললাম যে মামা আমাদের তো আসলে ফান্ড তেমন কিছু একটা, এত কিছু করার মতো ফান্ড রেজ হয়নি এখনো। পরে বললো যে তোমাদের কেমন টাকা লাগতে পারে সেটা করতে। পরে আমি বললাম যে হ্যাঁ মামা আমাদের এমন টাকা লাগতে পারে, বলে যদি আমাকে বাজেটটা জানাও। দেন আমি মামাকে আচ্ছা। বাজেটটা জানালাম যে মামা আমাদের যদি এই প্রোডাক্ট গুলো আমরা দিই এক্সট্রা, আমাদের এরকম একটা অ্যামাউন্ট লাগবে। দেন মামা বললো যে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এটা ম্যানেজ করে দিব। দেন মামা ম্যানেজ করেছে, আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু মামা। এবং সেকেন্ড টাইমও আসলে যারা যারা হেল্প করেছে আমি তাদেরকে সবাইকে জানাই থ্যাংক ইউ। কারণ হচ্ছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম বলে নাই, আপনাদেরকে যখনই আমি নক দিচ্ছি আপনারা সবাই, যারা আমার সিনিয়র আছেন, আত্মীয় স্বজনরা আছেন, বা ফ্রেন্ডরা আছেন, বা জুনিয়ররা তোরা আছিস, তো সবাইকে আমি আসলে থ্যাঙ্কস জানাই যে সবাই আসলে হেল্প করেছিল বলে আমাদের কাজটা সহজ হয়েছিল। আপনারা সবাই হয়তো আমাদেরকে থ্যাঙ্কস দিবেন, কিন্তু তারা আসলে আহ ক্যামেরার পেছনে নায়ক তারাই। কারণ আমরা হয়তো বা সামনে থেকে এটা ডিস্ট্রিবিউট করেছি, কিন্তু তারা আসলে মেইন সাহায্যটা করেছিল বলেই আমরা তাদেরকে হেল্প করেছি। তো আমি একটু দেখাই যে আমাদের ঈদ আইটেমে কি কি ছিল। আপনি যে এই ছবিটা দেখলে বুঝবেন। এখানে আপনার দুধ, পাউডার দুধ ছিল, পোলার চাল ছিল, আলু ছিল, তেল ছিল, সেমাই ছিল, ডাল ছিল, চাল ছিল, এরকম মোটামুটি আমাদের 8টা আইটেম ছিল আর কি। হ্যাঁ, তো আসলে এই সবকিছু সম্ভব হচ্ছে আপনাদের সবার চেষ্টার জন্য। আর আমরা এই ব্যাগের মধ্যে আপনার একটা শুভেচ্ছা বার্তা লিখে দিয়েছিলাম, এই যে হচ্ছে আমাদের ব্যাগ। তো সবাইকে একটা ঈদ অসাধারণ। ঈদ মোবারক দিয়ে, এই যে আমি একটু দেখাই, যে ঈদ মোবারক দিয়ে একটা আমি শুভেচ্ছা বার্তা লিখে দিয়েছিলাম আমরা, যেন তারা মনে করে যে না আসলে তাদেরকে ঈদ মোবারক জানানোর মতো কেউ আছে। তো এটা যখন অবশ্যই। দেখেছে অনেকেই অনেক প্রশংসা করেছে আর কি।
তো এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এখনো প্রশংসা করছেন ভাইয়া। রেজওয়ান আকুন্দ মুন্না বলেছেন, ইয়া ব্রো, ইয়োর প্ল্যান ইজ সো গুড, আই অ্যাপ্রিশিয়েট ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরো আরো কিছু ভিউয়ার্স যুক্ত হয়েছেন আমাদের সাথে। রয়েছেন নিপা চৌধুরী, বলছেন আই প্রাউড অফ ইউ ভাইয়া। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আরো আছেন রাফসান আব্দুল্লাহ। আচ্ছা, উনি বলেছেন থ্যাংক ইউ ভেরি রাফসান। গুড জিনিস। জি, উনি সবাইকে অ্যাপ্রিশিয়েট করেছেন। সাজ্জাদ সারোয়ার সাকিব আছেন আমাদের সাথে। রিজওয়ান রহমান রাজিন বলছেন রেসপেক্ট ফর ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। মহিউদ্দিন মাহিন শিহান মহিউদ্দিন মাহিন শিহান আছেন, বলছেন গুড ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ ভাইয়া ফর অ্যাপ্রিসিয়েশন। মাহরুফা হক লামিয়া আছেন, বলছেন প্রাউড অফ ইউ ভাইয়া। থ্যাংক ইউ লামিয়া, থ্যাঙ্কস আ লট, তুমি অনেক সাপোর্ট করেছো। আর একটা প্রশ্ন এসেছে ভাইয়া, আমি দিচ্ছি আপনাকে। আমি এটার উত্তর জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আমি কলে আচ্ছা দিয়ে আচ্ছা। দিচ্ছি। আচ্ছা, আমি হয়তো হারিয়ে ফেলেছি এত কমেন্টের মাঝখানে, আমি দেখে রেখেছিলাম, আপনাকে বলে দিচ্ছি। প্রশ্নটা ছিল আচ্ছা। এরকম যে নরসিংদীতে কাজ করার ব্যাপারে আপনি কি বলবেন? শুধু কি ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকবেন, নাকি আপনাদের কাজের সীমা নরসিংদীর দিকেও যাবে বা ঢাকার বাহিরেও যাবে? আচ্ছা, না দেখেন, আসলে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে আপনি যে কোনো কিছু ছোট থেকে শুরু করলে কাজটা খুব ইজি হয়ে যায়। আপনি যদি আপনার জি, এরিয়া কিংবা আপনি যদি আপনার ওয়ার্ড, আপনার থানা সেভাবে কাজ করেন, আপনার জন্য জিনিসটা খুব ইজি হয়ে যাবে। সো আমরা যেভাবে কাজ করছি আমাদের এলাকার জন্য, আমার বিশ্বাস যদি নরসিংদী কিংবা আপনি যা বলেন খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগাং, সিলেট, যে কোনো জায়গায় যদি যে কেউ চেষ্টা করে নিজের উদ্যোগে, হয়তো ফার্স্টে কিছু অবস্টেকেল আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু বিলিভ ইট অর নট, আসলে নেমে পড়লে দেখবা যে ভালো কাজে সবসময় আল্লাহ সাপোর্ট দেয় এবং সবাই সাপোর্ট করবে, কারণ সমাজে এখন অনেক ভালো মানুষ আছে বলেই সমাজটা এখনো সুন্দর। আর সমাজটা এখনো সুন্দর বলেই আমরা এখন ভালোভাবে বেঁচে আছি। এবং এক্স্যাক্টলি। আমরা যারা এখনো ভালো অবস্থানে আছি এখনো, আমাদের কিন্তু কাজ যেন যারা খারাপ অবস্থায় আছে তাদের অবস্থার পরিবর্তন করা। কারণ আপনার ইসলামে আছে যে আপনি এই বছর যাকে জাকাত দিচ্ছেন এমন ভাবে জাকাতটা দিন যেন পরবর্তী বছর সে নিজে জাকাতটা দিতে পারে। এটা রাইট, হচ্ছে ব্যাপার। একদম। আমি আপনাকে শুধু এটা বলি যে নারায়ণগঞ্জের যে আপনার সবাই হয়তোবা জানেন যে নারায়ণগঞ্জ 13 নং ওয়ার্ড কাউন্সিলর যে আছে আপনার, ওনার নাম হচ্ছে খন্দকার খোরশেদ, যাকে কিনা মানবতা ফেরিওয়ালা বলা হয়েছে, আমরা সবাই জানি। জি, মানে মানে হি ইজ লিজেন্ড রিয়েলি। বাংলাদেশে বর্তমান করোনা সিচুয়েশনে সে যা করছে মানে সত্যি প্রশংসনীয়। আসলে কি বলবো, একজন ওয়ার্ড কাউন্সিলর হয়ে সে অনেক কিছু করেছেন। আমি জাস্ট আপনাকে বলি, সে এখন পর্যন্ত আপনার 73টা, সে এবং তার টিম, হ্যাঁ, টিম খোরশেদ সম্ভবত তার টিমের নাম, হ্যাঁ, সে এবং তার টিম 73 জন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানে সবাই যারা মারা গিয়েছে করোনা নিয়ে, তাদেরকে দাফন করেছে কিংবা শ্মশানে শেষকৃত্যের কাজ করেছে। 73টা লাশ তার দাফন করেছে। ক্যান ইউ ইমাজিন, যারা কিনা করোনা পজিটিভ ছিল, যাকে কিনা মানবতার ফেরিওয়ালা বলা হচ্ছে, বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত সংবাদে আছেন কিন্তু সে। এবং আপনি এটা জানেন কিনা আমি জানি না, তারা আপনার আপনার হচ্ছে প্লাজমা ব্যাংক ওপেন করেছে খুব রিসেন্টলি, ইয়েস, এবং তারা হচ্ছে আপনার অক্সিজেন যে সিলিন্ডার সেটা তারা এখন প্রোভাইড করছে তাদের এলাকাতে। এবং তারা এই পর্যন্ত খোরশেদ সাহেব ওনার টিম, তারা 6,000 ফ্যামিলিকে এখন পর্যন্ত হেল্প করেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, নেদারল্যান্ডের একজন হচ্ছে এক্স এমপি, হ্যাঁ, পার্লামেন্ট মেম্বার, তো সে গত আপনার 22 এপ্রিল তার ফেসবুক পোস্টে এই যে আমাদের কাউন্সিলর সাহেব খন্দকার খোরশেদ সাহেব, তাকে নিয়ে একটা পোস্ট দিয়েছে। এবং মানে যেটা কিনা আসলে এর চেয়ে সম্মানের কিছু হতে পারে না। দেশ ছেড়ে এখন বিদেশেও আমাদের নেতাদের কাজ
কাজের নমুনা চলে পৌঁছে যাচ্ছে যাচ্ছে। বা তারা কি করছে জি। পৌঁছে যাচ্ছে, মানে এটা কিন্তু আসলে খুবই গর্বের একটা ব্যাপার। সে কিন্তু তার নারায়ণগঞ্জ থেকে কিন্তু সে মোটামুটি সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং আহ, তার ওয়াইফ কিন্তু আপনার গত 22 মে সে এফেক্টেড হয়েছে করোনা পজিটিভ, এবং সে আপনার কাউন্সিলর নিজে আপনার 30 এফেক্টেড হয়েছে, এবং তারা স্কয়ার হসপিটালে ভর্তি ছিল। এবং তার হচ্ছে আপনার গত জুনের 5 তারিখে তার রিলিজ নিয়ে গিয়েছে, এখনো সে কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু হয় না। তার কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। তো দেখেন আসলে যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে, আপনার দল বল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি কাজ করতে পারেন, শুধুমাত্র আপনার দরকার একটা সদ ইচ্ছা, আপনার চেষ্টা। আর সেই চেষ্টাটাই সার্থক করতে পারে কিছু মানুষ সাহস জুগিয়ে, ইন্সপায়ার করে, অ্যাপ্রিসিয়েশন করে। কারণ আপনি দেখেন বর্তমান বাংলাদেশের আপনার প্রথম করোনা মুক্ত হয়েছে কিন্তু আপনার নড়াইল জেলা। কেন হয়েছে একবার চিন্তা করি আমরা। মাশরাফি, আমি আবার মাশরাফি টপিকসে আসছি। জি। কারণ আসলে সে যা করছে আসলে অসাধারণ কাজ। একজন নেতা হিসেবে, একজন এমপি হিসেবে সে তার এলাকার জন্য যা করছে, আমি বারবার কিন্তু এলাকাটাকে হাইলাইট করছি এই জন্য, আপনি আপনার এলাকাটাকে সেভ করুন, পুরো দেশটা যদি সবাই এভাবে চিন্তা করে, পুরো দেশটাই একদিন সেভ হয়ে যাবে, পুরো দেশের মানুষই একদিন করোনা মুক্ত হয়ে যাবে। মাশরাফি মর্তুজা কি করেছে, সে তার নড়াইলে ঢোকার 25টা গেট, এন্ট্রি অ্যান্ড এক্সিট সে ক্লোজ করে দিয়েছে, যেন কেউ ঢুকতে না পারে, বের হতে না পারে। সে তার নড়াইল জেলা সদর হসপিটালে ফার্স্ট আপনার ডিসইনফেকশন বুথ স্থাপন করেছে, যাতে কিনা সবাই মোটামুটি ঢুকতে গেলে বা বের হতে গেলে যেন জীবাণুনাশকটা দিয়ে যেন পরিষ্কার হয়ে ঢুকতে পারে। এবং বর্তমান বাংলাদেশের ইতিহাসে আমি যতটুকু জানি, মানে সেই একমাত্র নেতা বলতে পারেন আপনি, বা আপনি এমপি বলতে পারেন, যে কিনা তার এলাকাতে মানুষদেরকে হাসপাতালে এনে না, ডাক্তারদেরকে মানুষের বাড়িতে এনে আপনার ট্রিটমেন্ট দিচ্ছে, যেটা কিনা আমি এখন পর্যন্ত দেখি নাই কাউকে দিতে। সে তার এলাকার মানুষকে নিয়ে কতটা পরিমাণ কনসার্ন থাকলে একটা মানুষ এই কাজ করতে পারে, যে ডাক্তার যাবে মানুষের বাড়ি, মানুষ হসপিটালে আসবে না। এইভাবে সে তার পুরোটা নড়াইলকে আল্লাহর রহমতে বাংলাদেশের প্রথম করোনামুক্ত জেলা হিসেবে দাবি করতে পেরেছে। তো দেখেন আসলে এইভাবেই আমরা আমাদের সবার চিন্তা করা উচিত, যে আমরা তো সবাই কি চাই, যে আগে নিজের ফ্যামিলিটাকে এস্টাবলিশ করতে, দেন সমাজটা, দেন দেশটা। এখন আপনি ফার্স্ট যদি চিন্তা করেন যে আমি আমার নিজের ফ্যামিলি এস্টাবলিশ না করে আমি দেশটা এস্টাবলিশ করব, এটা কিন্তু আসলে দিবালোকে স্বপ্ন দেখা ছাড়া আর কোনো কিছুই নয়। কারণ ছোট থেকে বড় করতে হবে। আমি আবারও বলছি, এলাকা, ওয়ার্ড, থানা, উপজেলা, জেলা, তারপর দেশ, এভাবেই আপনার আগাতে হবে, এভাবে আপনি কাজ করতে পারবেন। আমি আরেকটু একটা ব্যাপার একটু অ্যাড করছি। ঈদের আগে আমাদের যখন ঈদের 2 দিন আগে আমাদের হচ্ছে ঈদ উপহার দেওয়ার কার্যক্রমটা শেষ হয়েছে, তো আপনি জানেন যে একটা চ্যালেঞ্জ ছিল ঈদের নামাজটা আমাদের সবার জন্য পড়া মসজিদে, যে মসজিদ খুলবে কি খুলবে না, এরকম একটা চ্যালেঞ্জ ছিল। বাট অ্যাট দি 11th আওয়ারে এসে কিন্তু নামাজ হয়েছে সব জায়গাতেই কম বেশি করে। তো আমাদের একটা চিন্তা ছিল আমাদের আবার, যে যেহেতু মসজিদে নামাজ পড়তেই হবে, তো আমরা মসজিদের নামাজটা সবাইকে কিভাবে সেফলি পড়াতে হবে সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, যে আমরা আপনার ডিসইনফেকশন স্ট্যান্ড সামহাও ম্যানেজ করেছিলাম। দুইটা ডিসইনফেকশন স্ট্যান্ড, যেটা থেকে কিনা আপনার স্প্রের মতন সেন্সর, এটা নিচে গেলে আপনার হচ্ছে আপনার ওই স্যাভলন বা যে কোনো ধরনের ডিসইনফেকশন যেই লিকুইড গুলো আছে এগুলো দেয়া থাকবে এটার মধ্যে। এটা সামনে গেলেই আপনাকে পুরা বডি সেটা হচ্ছে জীবাণু মুক্ত করে ফেলবে। তো আমি আপনাকে দেখাই যে এটা হচ্ছে মোটামুটি আমাদের এলাকার যে মসজিদটা সেটা। আর এই যে হচ্ছে আপনি দেখেন মেশিনটা দেখতে পারবেন। তো আমরা এরকম 2টা মেশিন আর কি সেট করেছিলাম, যেন সবাই নিরাপদে ঈদের নামাজ পড়তে পারে। এবং এবং ঈদের দিন সবাই যে সত্যি সবাই অনেক বেশি সারপ্রাইজ, যে আসলে এরকম উদ্যোগটা কারা নিয়েছে বা কেন নিয়েছে বা কিভাবে এরকম একটা প্ল্যান আসলো, যেটা শুনে কিনা বা দেখে কিনা খুবই ভালো লেগেছে আমাদের সবার। যে আর এটাও ঠিক যে এলাকা হিসেবে তো তাদের কিছুটা দায়িত্ব বা তাদের কিছুটা একটা হোপ থাকতে পারে এলাকার তরুণ সমাজের উপর। কারণ আপনি জানেন যে আসলে ইয়াংরাই কিন্তু আসলে সমাজের চেঞ্জ মেকার মানে হওয়ার সবচেয়ে বড় দাবিদার, বা সমাজে চেঞ্জ আনতে হলে তারাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তো এটা আসলে অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে, এবং পরবর্তীতে অনেকেই আমাকে আমাদেরকে ফেসবুকে নক দিয়েছে যে কোত্থেকে নিয়েছি বা কিভাবে নিয়েছি, কেমন কস্ট পড়েছে,
এবং অনেকেই এটা তারা নিজে কারো বাসায়, কারো বা অফিসে, বা কারো অনেকে মসজিদে দিয়েছে। তো এরকম টুকটাক অনেকেই পোস্ট করেছে যে, এবং বলেছে যে তারা এটা সেট করেছে, এবং সবাই খুবই প্রশংসা করেছে যে এরকম একটা ডিফারেন্ট আইডিয়া আমাদের সবার মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। আহ এই আর কি ছিল অবশ্যই মোটামুটি আমাদের কাজ। অবশ্যই এটা প্রশংসার দাবিদার ভাইয়া, অবশ্যই। আরো কিছু প্রশংসা আপনার জন্য চলে এসেছে, আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। আচ্ছা, রিজওয়ান আকুন্দ মুন্না বলেছেন, ইয়া ব্রো, ইউর প্ল্যান ইজ সো গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট। রাফসান আব্দুল্লাহ বলেছেন, ভেরি গুড ইনিশিয়েটিভ বাই আব্দুল্লাহ আন সোহান ভাইয়া অ্যান্ড ইউথ প্রেনিয়র নেটওয়ার্ক। থ্যাংক ইউ। ইউথপ্রো নেটওয়ার্ক অনেক মাহরুফ, ভালো কাজ করছে, আমি দেখছি পুরো রোজার মাস ধরে তারা ইফতার বিতরণ করেছে, ঈদের সময় দিয়েছে, এবং করোনা পুরো সময় ইউথপ্রো নেটওয়ার্ক অনেক ভালো ভালো কাজ করছে। এবং আই এম রিয়েলি গ্রেটফুল যে তাদের এপিসোডের একজন গেস্ট হিসেবে তারা আমাকে ইনভাইট করেছে। আসলে সত্যি থ্যাংকস টু ইউথপ্রো নেটওয়ার্ক টিমকে, পুরো টিমকে। আমরা আমরা অ্যাকচুয়ালি অনেক গ্লাড ভাইয়া আপনাকে আমাদের মাঝে পেয়ে। অনেক কষ্ট করে সময় বার করে তারপরে আসার জন্য অনেক ধন্যবাদ। আসলে আপনার মতো মানুষদের পেলে আমরাও অনুপ্রাণিত হই। থ্যাংক ইউ। আরো আসলে আমাদের সবার সাথে পক্ষ রয়েছে, থেকেই আমি এসেছি। সবাইকে তো আর একসাথে গ্যাদার করা এখন পসিবল না। তো আমার সব ফ্রেন্ডদের, যারা আমরা সবাই মিলে কাজ করি, সবার পক্ষ থেকেই আমার এখানে আসা। জি, এটাই আর কি। ধন্যবাদ আপনার সকল টিম মেম্বারকে যারা আপনার সাথে ছিল। আপনি যেটা চেষ্টা করেছেন করার জন্য সেটাকে সফল করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আরো রয়েছেন আমাদের সাথে মাহরুফা হক লামিয়া, বলেছেন প্রাউড অফ ইউ ব্রো। থ্যাংক ইউ লামিয়া, থ্যাংকস এগেইন। রেনেসা রহমান আছেন আমাদের সাথে, বলেছেন রেসপেক্ট ফর আব্দুল্লাহ আন সোহান। থ্যাংক ইউ রেনেসা আপু। এমজি হাবিব রয়েছেন। আরো রয়েছেন ইয়াসির আরাফাত, বলেছেন গুড ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আরাফাত। আরিয়ান সানি রয়েছেন, জানিয়েছেন লুকিং কিউট রুদ্র। থ্যাংকস সানি। তানভীর হাসান রয়েছেন, ওকে, তানভীর হাসান জানিয়েছেন you people are doing really good job, take your love and sorry আমি হারিয়ে ফেলেছি, টেক লাভ এন্ড কিপ ডুইং অল ওকে, দিস। হ্যাঁ, থ্যাংক ইউ তানভীর হাসান। and keep আসলে all আপনারা this, সবাই yeah, সাপোর্ট করেছেন বলেই আসলে আমরা চেষ্টা করেছি করার জন্য। ইনশাল্লাহ এরকম সাপোর্ট পেলে সামনে আরো ভালো ভালো কিছু কাজ করবো। দেশের যে কোনো সমস্যার জন্য আপনারা পাশে থাকবেন সবসময়, সাহস দিবেন আমাদেরকে। অবশ্যই অবশ্যই। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিউয়ার্সদের, যারা এত ধৈর্য ধরে পুরোটুকু দেখলেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন প্রতিনিয়ত। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভাইয়া, আপনি শেষ কিছু কথা বলে দিবেন, খুব খুশি হব, কারণ এরকম আড্ডা ছেড়ে যেতে ইচ্ছে করে না, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। সত্যি হ্যাঁ, খুব জলদি চলে গেল, প্রায় 1 ঘন্টা 8 মিনিট হয়ে গিয়েছে। আসলে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এখনো আমরা ভালো আছি। এখনো আমরা অন্যান্য দেশের তুলনায় হয়তো এখনো আমাদের করোনা রোগী শনাক্ত কিংবা মৃত্যুর হার এখনো ভালো আছে। তবে আজকেও যেটা সন্ধ্যায় নিউজে দেখলাম, সেটা যে আরো 10 গুণ বৃদ্ধি পেতে পারে এই জুন মাসে করোনা শনাক্তের সংখ্যা। তো আপনারা সবাই বি সেফ অ্যান্ড স্টে হোম। হ্যাঁ, এটা কিন্তু শুধু বলেই নয়, কাজ করো, এটা মানতে হবে। কারণ ডে বাই ডে কিন্তু আমাদের মৃত্যুর হারও বাড়ছে, আমাদের শনাক্তের সংখ্যাও বাড়ছে, এবং মানে এটা কিন্তু বেড়ে চলছে। লকডাউন হচ্ছে হয়তো এখন একটা গতকাল কি হয়েছে রাজাবাজার ধানমন্ডি, এভাবে হয়তো লকডাউন হবে, কিন্তু আমরা কি পারবো লকডাউন সব মানতে? আমরা কি পারি? আমরা কি পেরেছি? পারিনি। কারণ করোনার চেয়েও বড় কিন্তু মৃত্যুর হুমকি হচ্ছে আমাদের পেটের ক্ষুধা। আমরা কিন্তু ক্ষুধা মানতে পারি না কেউ, সত্যি কথা। আপনার অনেক কোম্পানি কিন্তু দেখবেন আপনি যে চাকরি থেকে এমপ্লয়ি ছাঁটাই করছে, কেন করছে জানেন? কারণ সেই কোম্পানিটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আপনাকে চালাবে কিভাবে? আর আপনি না চলে আপনার ফ্যামিলি চলবে কিভাবে?
আপনি বিলিভ করবেন কিনা আমি জানি না, আমার এলাকাতে অনেকেই আমি দেখি এখন প্যান্ট শার্ট পরে সবজি বিক্রি করছে, যেটা কিনা বাংলাদেশে খুবই রেয়ার একটা ভিউ, রাইট? এবং তারা কিন্তু খুবই অপরিচিত মুখ, তারা কিন্তু আসলে সবজি বিক্রি করতো না, তাদের জবটা চলে গিয়েছে, তারা হয়তোবা কোনো জায়গায় চাকরি করতো, হয়তোবা সেটা খুব কম কম স্যালারি, 10, 15, 12, 20, কিন্তু তারা কিন্তু রাস্তায় নামতে হয় নাই। তারা কিন্তু এখন রাস্তায় নেমে শুধুমাত্র পেটের তাগিদে, আর সে একজনের দিকে তাকিয়ে আছে 5টা মানুষ, তার ফ্যামিলি 4টা মানুষ, সে একটা মানুষ ইনকাম করলে সেই 4টা মানুষ কিন্তু আপনার খেতে পারবে। আর সে একটা মানুষ বাসায় থাকা মানে কি, কেউ খেতে না পারা। তার কাছে কিসের ভয় বেশি? তার কাছে করোনার ভয় বেশি না, তার কাছে জীবনের ক্ষুধার ভয়টা সবচেয়ে বেশি। এই জন্য আপনি চিন্তা করবেন যে এখন দুইটা জিনিস মাথায় চলে আসে, জীবন নাকি জীবিকা, কোনটা বাঁচবে? জীবন বাঁচাতে হলে কিন্তু জীবিকা অর্জন করানো যাবে না, বাইরে বের হতে পারবে না। আর জীবিকার জন্য বের হতে হলে জীবনটা কিন্তু রিস্কেই থাকবে। আসলে আমাদের কিছু করার নাই, কারণ আসলে এটাই বাংলাদেশ। আর আমাদের আসলে কি বলবো আসলে আমরা চেষ্টা করে যাব সবাই যেভাবে পারে হেল্প করার জন্য। আমি সবাইকে আসলে বলছি, আপনারা সবাই সবার নিজের এলাকাটাকে আগে সেভ করেন, দেশটাকে সেভ করতে হবে না। সবাই যে যার জায়গা থেকে যতটুকু পারেন, ওই যে বললাম একটু আগে একটা কথা, মাদার টেরেসা বলছে যে আপনার ইফ ইউ ক্যান ফিড 100 পিপল দেন ফিড জাস্ট ওয়ান। আপনি একজনকে খাওয়ান, একজন মানুষের, একটা ফ্যামিলির 1 মাসের আহ খরচ বহন করার চেষ্টা করেন। এরকম 10 জন 10টা ফ্যামিলি নিলে দেখবেন যে আপনার এলাকাটা অনেকটাই আগের অবস্থা ফিরে এসেছে। তো আমরা সবাই চেষ্টা করব যে যার অবস্থান থেকে সবাইকে ভালো রাখতে, ভালো থাকতে, ভালো থাকার চেষ্টাটা সবচেয়ে বড় ব্যাপার। কারণ এখন কিন্তু আমরা বাসায় থেকে অনেকেই কিন্তু আমরা ডিপ্রেসড হচ্ছি, ফেড আপ হচ্ছি, বা মেন্টালি সিক হয়ে যাচ্ছি। দেখা যায় কি যে একটা না বাসা মানুষ দেখতে দেখতে অনেকে হয়তোবা ভাইয়ার সাথে বা আব্বুর সাথে বা আম্মুর সাথে হয়তোবা একটা কথা বললে হয়তোবা একটু মিসবিহেভ করি। এটা আসলে ওই মেন্টালি একটা চাপ পড়ছে, কিন্তু এগুলো আমরা না করার চেষ্টা করব। আমরা চেষ্টা করবো যতটুকু পরিমাণ সেফ থাকা যায়, এবং অনেকেরই অফিস টফিস খুলে গিয়েছে, সবাই যথেষ্ট পরিমাণ প্রোটেকশন নিয়ে, গ্লাভস, মাস্ক সবকিছু সাথে নিয়ে ব্যবহার করেই, এবং হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই সাথে নিয়ে তারা আপনাদের কর্মস্থলে যাবেন। এই তো। আর পরবর্তীতে যে কোনো হেল্পের জন্য আপনাদের কাছে আমি যাব, আপনারা আমার পাশে থাকলে আমরা সবাই হয়তো বা মানুষের জন্য কিছু করতে পারবো, এটি হচ্ছে আমার বিশ্বাস। আর আমি লাস্টে একটু একটা জিনিস একটু দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের টিম মেম্বার, সবাই আমরা এখানে, এটা হচ্ছে আমাদের টিম মেম্বারদের ছবি। আমরা সবাই যারা এই কোভিড-19 আমরা যারা সবাই কাজ করেছি, এখানে আমরা 9 জন আছি। এছাড়া আমাদের একজন ফ্রেন্ড নেই আর কি এখানে। আরেকটা আমাদের ছোট ভাই আছে ইবনুল। তো এটা হচ্ছে আমাদের সব ফ্রেন্ডের ছবি, আমরা 9 জন ছিলাম, সাথে আরো একটা ফ্রেন্ড ছিল। তো এটা হচ্ছে ব্যাপার, সবাই এভাবেই চেষ্টা করেন, আপনার ফ্রেন্ডকে বলে দেখেন, চেষ্টা করবে এগিয়ে আসার জন্য। ফ্রেন্ড মিলে আড্ডার মাঝখানে একটু কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন, পাশে পেয়ে যাবেন কাউকে। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ ভাইয়া। শুভকামনা থাকবে আপনার জন্য এবং আপনার বন্ধুদের জন্য যারা একসাথে এগিয়ে এসেছেন দেশের অসহায় মানুষগুলোর জন্য। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং ভালো লাগলো আসলে আপনাকে আমাদের মাঝখানে পেয়ে। এরকম মানুষ, এরকম মানসিকতা পাওয়া আসলে দুষ্কর হয়ে গেছে এই যুগে। খুব ভালো লাগলো। আর কাজ চালিয়ে যাবেন, আপনার ভালো কাজ যেন আমরা আরো পাই, আরো অনেক মানুষ যেন আপনাদের দ্বারা উপকৃত হতে পারে, সেই আশায় থাকবো আমরা। ইনশাল্লাহ আমরা সবাই, আমরা ফ্রেন্ডরা সবাই সবসময় চেষ্টা করব এই সমাজ, আমার নিজের এলাকা, এই দেশ, সবার জন্য কিছু করার, সেটা যতটুকুই পারি, ছোট হোক বড় হোক, সবাই সবার সাধ্য মতো চেষ্টা করব, সবাই সবার নিজের বেস্ট ট্রাই করব, এভাবে এগিয়ে আসতে হবে আমাদের সবার। এই মেসেজটা সবার জন্য যে আপনি আপনার নিজের প্ল্যাটফর্ম থেকে এগিয়ে আসুন, আপনার নিজের একজন টিমমেটকে বলুন, একটা টিম ক্রিয়েট করুন, একজন লিডার বানান, দেখবেন সবকিছু ইজি হয়ে যাবে। খুবই ইজি, খুব চ্যালেঞ্জ মনে হয়, কিন্তু নেমে পড়লে দেখবেন যে অনেক সাপোর্ট পাচ্ছেন। কারণ সমাজে এরকম অনেক মানুষ আছে যারা কিনা আসলে হেল্প করতে চাচ্ছে, বাট কিন্তু আসলে সামহাও তারা জানে না যে কোথায় হেল্প করবে বা কাকে হেল্প করতে হবে, হ্যাঁ, বা কিভাবে করবে। অনেকেই টাকা নিয়ে হয়তো বসে আছে, কিন্তু জানে না কাকে দিলে সে টাকাটা গরিবের মাঝে পৌঁছে দিবে। এটা হচ্ছে ব্যাপার। সবাই এগিয়ে আসুন সমাজের জন্য, দেশের জন্য। আর সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের সব ফ্রেন্ডের জন্য, ফ্যামিলি,
রিলেটিভস, এলাকাবাসী, সকল মানুষের জন্য, সকল দেশবাসী, পুরো বিশ্ববাসীর জন্য সবাই দোয়া করবেন যেন এই করোনা কোভিড-19 যেন খুব তাড়াতাড়ি দেশ থেকে, সারা বিশ্ব থেকে যেন চলে যায়। আমরা সবাই যেন আবার সুস্থ স্বাভাবিক একটা বিশ্বে ফিরে আসতে পারি। সবাই যেন হাসি মুখে ঘর থেকে বের হতে পারে এবং হাসি মুখে ঘরে ফিরে আসতে পারি। এটি হচ্ছে সবার কাছে প্রত্যাশা। এটাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাইয়া। আমি আর কিছু কমেন্ট নিয়ে তারপরে শেষের দিকে আগাবো। শিওর। মুন PHY জানিয়েছেন, রুদ্র কেমন আছো, তোমাকে শুনে ভালো লাগছে, কন্টিনিউ ইউর গুড ওয়ার্ক। মুন ভাই, থ্যাঙ্কস টু ইউ। সে আমার খুলনা ইউনিভার্সিটির একজন সিনিয়র, খুবই ভালো একজন মানুষ, এবং সে আমাকে সবসময় হেল্প করে এসেছে আমাদের এই ইভেন্ট সাকসেসফুল করার জন্য, এবং সবসময় সে খুবই সাপোর্টিভ। থ্যাঙ্কস মুন ভাই। ধন্যবাদ ভাইয়াকে। ইয়ামিন আরাফাত আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি বেস্ট উইশেস দিয়েছেন ভাইয়াকে। থ্যাঙ্কস ইয়ামিন। আরো যুক্ত হয়েছেন নূর মোহাম্মদ এবং এমডি ফাহাদ সালমান। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনেছেন, দেখেছেন এবং ভাইয়াকে অ্যাপ্রিসিয়েট করেছেন, ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। এভাবে আমাদের পাশে থাকবেন সবসময়, যেন এভাবেই আপনাদেরকে পাশে পাই আমরা। সত্যি ধন্যবাদ সবাইকে সবসময় ভাইয়া, পেয়েছেন। আপনি সময় দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার ভালো কাজগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। আশা করব আপনি এরকম ভালো কাজ বারবার করেন, সব সময় করেন, সব সময় যখন ইনশাআল্লাহ। মানুষের দরকার হবে আপনি যেন তাদের পাশে থাকেন, সব সময় যেন তারা আপনাকে তাদের পাশে পায়, সেই কামনায় রাখবো। ইনশাআল্লাহ চেষ্টা করবো সবসময় সবার পাশে থাকার জন্য। এবং জিনাত, তোমাকেও থ্যাঙ্কস, এবং ইউথ প্রেরণা নেটওয়ার্ক আপনাদেরকেও অনেক থ্যাঙ্কস। আপনার যে একটা 20 পর্বের একটা এপিসোড করার চিন্তা করেছেন, খুবই ভালো একটা ব্যাপার। এবং যারা যারা কাজ করেছে তাদের যেমন এক্সপিরিয়েন্স তারা শেয়ার করবে, এবং সেই এক্সপিরিয়েন্স শুনে কিন্তু আরো নতুন আরো অনেক উদ্যোক্তা তৈরি হবে। সেই জন্য আপনাদের এই উদ্যোগ, আমি আপনার উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আসলে এই কথাটা বলা হয়নি, যে অনেকেই একটা জিনিস বলে থাকে যে যে এই আপনার ছবি দেয়াটা কিন্তু, যে দান করছো কিন্তু ছবি দিচ্ছ, পাবলিশ করছো কেন? আপনি হয়তো অনেকেই জিনিসটা জানে না, ইসলামে আপনার দুই ধরনের দানের কথাই বলা আছে, যে গোপনে কিংবা প্রকাশ্যে। হ্যাঁ, দুইটাই দেয়া আছে, তবে গোপনে করাটাই উত্তম। এবং প্রকাশ্যে করাটা হচ্ছে এই জন্য ভালো, যে আপনার এই প্রকাশ্যে যে করছেন, আপনি আপনাকে দেখে আরো 10 জন কিংবা 20 জন আরো অনেক মানুষ ইন্সপায়ার্ড হচ্ছে, এবং তারা নিজেরা পর্যন্ত এই কাজে এগিয়ে আসছে। তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদের মধ্যে নিউজটা থ্রু করার জন্য, তাদের সবাইকে জানানোর জন্য কিভাবে কাজটা করা হয় বা কিভাবে করতে হয়, এইগুলোর জন্য কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়াতে বলেন এই ছবিগুলো পাবলিশ করা। আমরা যথেষ্ট চেষ্টা করি যাদের ছবি হাইড করে দেওয়া যায় তাদের ছবি দেওয়ার জন্য। এবং এটাই সবাইকে বলবো যে আপনি দান কিন্তু প্রকাশ্যে গোপনে দুইটাই করতে পারেন, এবং গোপনে করাটা অবশ্যই ভালো, তবে প্রকাশ্যে করতে পারলে মানুষ আরো ইন্সপায়ার্ড হবে দেশের এই ক্রান্তি লগ্নে। এটি হচ্ছে কথা। সবাইকে থ্যাঙ্কস এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য, সত্যি খুব ভালো থ্যাংক ইউ লাগলো। ভাইয়া, আপনাকে অনেক থ্যাংক ইউ আমাদের মাঝে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ভাইয়া। জি, ভালো ইনশাআল্লাহ। থাকবেন, সুস্থ ওকে, থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। জি, কানেক্টিং ইনিশিয়েটিভস এর আজকের পর্বে ছিলেন আব্দুল্লাহ আল সোহান ভাইয়া। এটা ছিল আমাদের দ্বিতীয় পর্ব। এরকম আরো অনেক মানুষ সমাজে আছেন যারা এগিয়ে আসছেন এই ক্রান্তি লগ্নে অসহায় মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্য। আপনারাও আপনাদের অবস্থান থেকে এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, এটাই আমাদের কামনা থাকবে। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, এতক্ষণ যারা আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সাথে আমি আরেকটু বলে নিতে চাই, কানেক্টিং ইনিশিয়েটিভ প্রেজেন্টেড বাই ইউথপ্রেনিয়র নেটওয়ার্ক। আর ইউথপ্রেনিয়র নেটওয়ার্কের একটি প্রজেক্ট চলছে, রোজা থেকে প্রজেক্টটি চলছে। প্রজেক্টটি হচ্ছে ফিড দ্য হাঙ্গার
আ প্রজেক্ট ফর সার্ভাইভাল। এখানে প্রত্যেক দিন কমপক্ষে 100 জন মানুষের একবেলার খাবার নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে ইউথপ্রেনিয়র নেটওয়ার্ক। আরো একটি উদ্যোগ তাদের, সেটি হচ্ছে কমপক্ষে 100টি পরিবারকে 1 সপ্তাহের খাদ্য পৌঁছে দেওয়ার জন্য, যাতে লকডাউনে তাদের ঘরে চাল ফুরিয়ে গেলেও, ডাল ফুরিয়ে গেলেও তারা যেন ঠিকমতো খেয়ে বেঁচে থাকতে পারে। আপনারাও চাইলে সামান্য কিছু অনুদান দিয়ে সাহায্য করতে পারেন ইউথপ্রেনিয়র নেটওয়ার্ককে। কিভাবে সাহায্য করবেন তা দেওয়া আছে নিচের স্ক্রলে। আপনারা এই নম্বরে যোগাযোগ করে সামান্য অনুদান দিয়েও যুক্ত হতে পারেন ইউথপ্রেনিয়র নেটওয়ার্কের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি আমি আজকে জৈনব প্রধান রিফা। আশা করব পরবর্তী পর্বেও আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।